পৃথিবীর প্রত্যেকটা মানুষই বিয়ে করে, তুমি প্রথম নও। তাই এত ভয় না পেয়ে বিষয়টি সহজভাবে নাও। তোমার বাবার পরিচিত এক মুখ ডাকা ভাইয়ের ছেলেকে আমরা তোমার জন্য পছন্দ করেছি। সে আগামী 10 থেকে 15 দিনের মাঝে তোমার সাথে দেখা করবে। মা, এখনই কেন বিয়ে করতে হবে? 28 বছর বয়স কম নয় নাফিয়া। বাবা, তুমি কিছু বলো। পত্রিকা হতে চোখ উঠিয়ে নিজের মেয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠেন, তোমার মায়ের সাথে সহমত। আর দেরি করা ঠিক হবে না। তবে একটি বিষয় বলতে চাইছি, তোমার কোনো পছন্দ থেকে থাকলে বলতে পারো। ওর আবার কিসের পছন্দ? আমরা যা সিদ্ধান্ত নিব তাই ওর জন্য সঠিক। ভুল বলে নয় না, জীবন সঙ্গী ওর, সংসার করবে ও। তাই ওর জন্য কোন মানুষটি উপযুক্ত হবে তা ওই ভালো বুঝতে পারবে। আমাদের সময় তো বাবা মাই বিয়ে ঠিক করেছিল, আর সেই কালে বিয়ে টিকতো। এখনকার বাচ্চারা নিজের পছন্দে বিয়ে করে, তারপরেও তো তালাক। আবারও ভুল বলে নয় না, আগের যুগের নারীরা ছিল এমন যে মরে যাব কিন্তু স্বামীর বাড়ি ছাড়ব না। তারা হাজারো অত্যাচার বা কষ্ট সহ্য করে সংসার করে গিয়েছিলেন দেখে বিবাহ বিচ্ছেদ তেমন হতো না। আর এখনকার নারীরা স্বাধীন, তারা এখন মুখ বুজে অত্যাচার সহ্য করে স্বামীর সংসারে পড়ে থাকে না। সেই সাথে বিবাহ বিচ্ছেদ তখন মানুষ যেমন ভয় পেত, এখনকার মেয়ে এটি তেমন কোনো ব্যাপারই না। আগেকার কাল থেকে এখনকার কালের সময়ে বিবাহ বিচ্ছেদ বাড়ছে, কারণ যুগ পাল্টেছে। এর সাথে বড়রা বিয়ে ঠিক করা বা ছোটরা নিজেরা পছন্দ করাটা কোনোভাবে জড়িত নয়। উত্তরে কিছু বলেন না নয়না বেগম। স্বামীর কথাই যুক্তি খুঁজে পাচ্ছেন তিনি। নয়না বেগম নাফিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করে ওঠেন, পছন্দ আছে কেউ? উত্তরে বলার মতো কিছুই পায় না নাফিয়া। কি বা বলবে সে? আফিম তাকে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা, বিয়ে করবে কিনা কিছুই তো জানে না সে। উত্তরে কিছু না বলে সোফা থেকে উঠে নিজের কক্ষের দিকে অগ্রসর হয় নাফিয়া। নয়না বেগম নাফিয়াকে থামাতে চাইলে নাফিয়ার বাবা ইশারায় নিষেধ করেন নিজ স্ত্রীকে। কেমন যেন সব উলট পালট লাগছে নাফিয়ার। আফিমকে ঘিরে তার এত এত অনুভূতিগুলোর কি নাম দেবে তাই এখনো নিশ্চিত হতে পারল না সে। এরই মাঝে এতগুলো চিনতে এসে পড়েছে তার উপর। একদিকে বাবা মা বিয়ের কথা বলে অদ্ভুত রকমের ভয় কাজ করছে নাফিয়ার। এই ভয়টাতে কেমন যেন কষ্ট আছে, বিচ্ছেদ হবার আতঙ্ক আছে। সেই সাথে আফিমের মনে তার জন্য কিরূপ অনুভূতি কাজ করে তা নিয়েও ভীষণ চিন্তিত নাফিয়া। আফিম কি তাকে ভালোবাসে, নাকি সাময়িক সময়ের মোহ, এর জন্যই কাছে আসা? এসব চিন্তার বোঝা বয়ে বেড়াচ্ছে নাফিয়া। তেমন করে আর কারো সাথে কথা বলছে না, রুম হতে দরকার ছাড়া বের হচ্ছে না। কেমন যেন চুপচাপ হয়ে গেছে সে। নয়না বেগম সহ বাড়ির সবাই বিষয়টি খেয়াল করে, কিন্তু নাফিয়ার বাবা সবাইকে বলেছেন নাফিয়াকে কোনো প্রশ্ন না করে নিজের মতো করে কয়েকদিন থাকতে দিতে, কারণ সে উপলব্ধি করতে পারছেন তার মেয়ে কিছু একটা নিয়ে চিন্তিত। আর তাই হয়তো নাফিয়া একান্তে সময় কাটাতে পারলে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে। নাফিয়া নিজের বাসায় আসার পর আজ দ্বিতীয় রাত। বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে নাফিয়ার আফিমের সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত মনে হয়। দুজনের বেশিরভাগ স্মৃতি এই আকাশের সাথে, রাতের আকাশ, চাঁদ, তারা। নাফিয়া আপন মনে ভাবে আজ যদি তাদের মাঝে প্রেম নামক সম্পর্কটি থাকতো তবে বলা যেত, আমাদের প্রেমের সাক্ষী এই আকাশ, বাতাস, ওই চাঁদ ও তারা। ভাবতেই হেসে ওঠে নাফিয়া। এই বাক্যগুলো খুবই হাস্যকর লাগে তার কাছে। বাংলা সিনেমাগুলোতে নায়ক নায়িকাদের প্রেমের সাক্ষী তো এই আকাশ, বাতাস, চাঁদ, তারাই হয়। আর আজ কিনা তারও এই কি অবস্থা, ভাবা যায়? হঠাৎই নাফিয়ার মুঠোফোনটি বেজে ওঠে। এত রাতে কে কল দেবে ভেবে পায় না সে। ফোনটা হাতে নিতে দেখে আননোন নাম্বার। ভ্রুকুচকে ফোনটি রিসিভ করে কানে ধরে নাফিয়া বলে ওঠে, আসসালামু আলাইকুম। কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। নাফিয়া চুপ করে আছে, ওপাশের মানুষটা কিছু বলার অপেক্ষায়। কেউ কল দিয়ে এভাবে চুপ করে থাকবে কেন তা বুঝে উঠতে পারছে না সে। হঠাৎই তার মনে হয় কলটি কি কোনোভাবে আফিম দিয়েছে। মনে হতেই ধীরে ধীরে নাফিয়ার হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। নাফিয়া মৃদু স্বরে বলে ওঠে, আফিম? আর কিছু বলতে পারে না নাফিয়া। এক তো সে সন্দিহান আফিমই কল দিয়েছে কিনা, দ্বিতীয়ত হয়তো আফিমই কল দিয়েছে ভেবেই নাফিয়ার ভীষণ খুশি খুশি অনুভব হচ্ছে। সেই সাথে তার হৃদস্পন্দন বেড়ে চলেছে। কিছু সময় উভয় নীরবতার পর ফোনের ওপাশ হতে আলতো স্বরে একটা আওয়াজ আসলো, মিস শেখ। শব্দটা শোনার সাথে সাথে যেন নাফিয়ার হৃদস্পন্দন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। অতিরিক্ত খুশি তার ঠোঁটের আলতো হাসিকে অনেকটা বৃদ্ধি করে দিয়েছে। খুশিতে নাফিয়া যেন কিছু বলতেই পারছে না।
কয়েক সেকেন্ড সময় নিয়ে নাফিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বলে ওঠে, আফিম, হুম, এত রাতে দাদি ঠিক আছে? আছে। ও, আবারও দুজনেই চুপ। কিছুটা সময় নীরবতায় চলে তাদের মাঝে। আফিম বলে ওঠে, আই ওয়ান্না সি ইউ টুমোরো অ্যাট হোম। কথাটি বলে ফোন কেটে দেয় আফিম। রাত ঠিক 10টা বাজে। আফিমের কথা রাখতেই নিজের পরিবারকে বুঝিয়ে আজই আফিমদের বাড়িতে চলে আসে নাফিয়া। ঠিক সন্ধ্যা 7টায় বাড়িতে এসে পৌঁছায় সে। দাদি ও সানিয়া বেগম উভয়ের সাথে দেখা হলেও আফিমের দেখা পায় না সে। তার চোখজোড়া আফিমকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু চোখের তৃষ্ণা মিটল কই। দাদি ঘুমিয়ে যাওয়ায় নিজ কক্ষে এসে গোসলটা সেরে বারান্দায় গিয়ে দাঁড়ায় নাফিয়া। মনটা তার ভালো নেই। আফিমকে একটা বারের জন্য হলেও আজ দেখতে চায় সে। আকাশপানে তাকিয়ে মুখ গোমরা করে সে বলে ওঠে, কাল তো খুব বলেছিল আই ওয়ান্না সি ইউ টুমোরো অ্যাট হোম, এখন নিজেরই খবর নেই। ঠিক এই সময় নাফিয়ার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অমনি বুক ধুক করে ওঠে নাফিয়ার। হয়তো আফিম এসেছে সেই ভেবে ধুকপুক করা হৃদয় নিয়ে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায় সে। এক বুক আশা নিয়ে দরজা খুলতেই দেখতে পায় দরজার ওপাশে একজন গৃহ পরিচারিকা দাঁড়িয়ে আছে। মুহূর্তে মেজাজ খারাপ হয়ে গেল নাফিয়ার। ভ্রুকুচকে মেয়েটির দিকে তাকাতে মেয়েটি বলে, আফিম স্যার আপনাকে সাথে যেতে বলেছেন ম্যাম। বিগড়ে যাওয়া মেজাজ আবারও ভালো হয়ে যায় নাফিয়ার। সে কোনো মতে ওড়না পেঁচিয়ে ছাদের দিকে এক প্রকার দৌড়ে অগ্রসর হয়। ঠোঁটে তার আলতো হাসি। ছাদের কিনারে দাঁড়িয়ে আছে আফিম, পরনে সাদা একটা শার্ট এবং ব্লু জিন্স প্যান্ট। বাতাসে তার শার্ট সহ চুলগুলো নড়ছে, আর সে নিস্তব্ধ হয়ে এক দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে আছে। আকাশে আজ চাঁদ নেই, তবে আজ তারা আছে। কালো আকাশটায় ঝলমলে তারাগুলো দেখতে বেশ লাগছে আফিমের। ছাদে এসে আফিমের পেছন দিকটা চোখে পড়ল নাফিয়ার। আফিমের উপস্থিতিতেই তার মাঝে ভালো লাগা তৈরিতে সক্ষম। সাদা শার্টে আফিমকে পেছন থেকে দেখতে খুব ভালো লাগছে তার। না জানি সামনে দিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে ছেলেটিকে। নাফিয়া ধীর পায়ে আফিমের পাশে গিয়ে দাঁড়ালো। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকালো আফিম। নাফিয়াকে দেখে দৃষ্টি স্থির রাখলো সে নাফিয়ার দিকে। আবারও এই গাঢ় খয়েরি রঙের চোখে ঘায়েল হলো নাফিয়া। দুজনে একে অপরের চোখের গভীরতা মাপতে ব্যস্ত হয়ে পড়ল। আফিম ধীর পায়ে নাফিয়ার দিকে এগিয়ে আসতে শুরু করলো। এবার আর নাফিয়া পিছিয়ে যায় না, বরং আফিমের চোখে চোখ রেখে চুপটি করে দাঁড়িয়ে থাকলো। আফিম নাফিয়ার কাছে এসে দু হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে নাফিয়াকে একদম নিজের কাছে নিয়ে এসে মৃদু স্বরে বলে উঠল, ইউ ওন্ট গেট লিভ অ্যানিমোর। তুমি আর ছুটি পাবে না। আফিমের বলা কথাটা শোনা মাত্রই নাফিয়ার মনে একরাশ ভালো লাগে সে জায়গা করে নেয়। তবে কি আফিম চায় সে সর্বদাই আফিমের বাড়িতে থাকুক? ঠিক এই মুহূর্তেই নাফিয়ার মনে পড়ে তার মা বাবা তার জন্য ছেলে পছন্দ করেছে। ভালো লাগাগুলো মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। নাফিয়া আফিমের চোখে চোখ রেখে বলে ওঠে, আগামী মাসে হয়তো আমার এই চাকরিটা ছাড়তে হবে। কথাটা শোনা মাত্রই আফিমের চেহারায় স্বাভাবিক ভাবটা পরিবর্তন হয়ে রাগান্বিত ভাব প্রকাশ পেতে আরম্ভ করে। আফিম নাফিয়ার কোমর একটু শক্ত করে ধরে বলে ওঠে, অ্যান্ড ইউ থিঙ্ক আই উইল অ্যালাউ ইউ টু ডু দিস? আর তোমার মনে হয় আমি তোমাকে এমনটা করতে দিব? উত্তরে নাফিয়া মৃদু স্বরে বলে ওঠে। বাবা মা আমার জন্য ছেলে পছন্দ করেছে। সাথে সাথেই আফিম নাফিয়ার কোমর হতে নিজের হাত সরিয়ে নেয়। এক দুপা পিছিয়ে গিয়ে এক দৃষ্টিতে নাফিয়ার চোখে চোখ রেখে দাঁড়ায় আফিম। আফিম যে ভীষণ রেগে গিয়েছে তা বুঝতে বাকি রইল না নাফিয়ার। আফিম আর কিছু না বলে স্থান ত্যাগ করার জন্য অগ্রসর হতেই নাফিয়া আফিমের হাত ধরে ফেলে। ভীষণ খারাপ লাগায় নাফিয়ার চোখ জোড়া কিছুটা ঝাপসা হয়ে আসছে। সে আফিমের হাত ধরে বলে ওঠে, বিয়েতে আমার মত নেই। নাফিয়ার দিকে ফিরে তাকালো আফিম। নাফিয়া আবারও বলে ওঠে, না এই বিয়ে করতে চাইছি, আর না এই চাকরি ছাড়তে চাইছি। নাফিয়ার কথায় আফিমের চেহারায় যে রাগান্বিত ভাবটা প্রকাশ পেয়েছিল তা দূরীভূত হয়ে গেল। সে নাফিয়ার দিকে ফিরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কেন চাইছো না? উত্তরে চুপ থাকে নাফিয়া। তার চোখ দুটো যেন আফিমকে না বলা অনেক কথাই বলে দিচ্ছে। আফিম কিছুই সময় নাফিয়ার চোখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে কাছে এসে এক হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে আর অন্য হাতে নাফিয়ার গাল স্পর্শ করে বলে ওঠে, উইল ইউ বি মাই অ্যাডিকশন মিস শেখ? এই মুহূর্তে আফিম থেকে কথাটা বলে বসবে তা ভাবনাতীত ছিল নাফিয়ার। যতটা না সে অবাক হয়েছে তার চেয়েও বেশি অতিরিক্ত খুশিতে তার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলছে। এত এত সুখানুভূতি নাফিয়ার হৃদয়ের পুরোটা জায়গা দখলে নেওয়ার পরেও চোখের অশ্রুকণা হয়েও বেরিয়ে এলো কিছু। ডান চোখের পাশ দিয়ে একটু অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ল নাফিয়ার। সে ভাঙা কণ্ঠে আফিমকে বলে উঠল,
নাফিয়ার কথাটি যেন আফিমের কানেই এলো না। সে তো ব্যস্ত নাফিয়ার চোখের গভীরতায় ডুব দিতে। নাফিয়ার ঠোঁট বললেও তার চোখ জোড়া তীব্রভাবে অসম্মতি জানাচ্ছে। কিছুটা সময় নিয়ে সে বলে ওঠে, আমি আপনার আসক্তি নয়, বরং আপনাতে আসক্ত হতে চাই আফিম। এতটাই আসক্ত হতে চাই যতটা হলে একদিনও আপনিহীনা থাকতে পারবো না। এতটাই আসক্ত হতে চাই যে শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্য কোনো নেশা আমায় কাবু করতে পারবে না। এতটাই আসক্ত হতে চাই যে প্রতিটা দিনের আসক্তি বৃদ্ধি পাবে, কিন্তু কিঞ্চিত পরিমাণও কমবে না। এতটাই আসক্ত হতে চাই যে নাফিয়ার মাঝে নাফিয়া কম, আফিমকেই বেশি খুঁজে পাওয়া যাবে। বৈধভাবে আপনার হতে চাই আফিম। আপনার মিস শেখ থেকে মিসেস আফিম ইবনান হতে চাই। এতটা সময় খুব মনোযোগ দিয়ে নাফিয়ার চোখে চোখ রেখেই নাফিয়ার বলা প্রতিটা শব্দ নিজের মাঝে অনুভব করছিল আফিম। নাফিয়ার বলা প্রতিটা শব্দের সাথে তাল মিলিয়ে নাফিয়ার চোখেও যেন অনেক কথাই বলে দিল আফিমকে। অনুভূতির যে গভীরতা এই মুহূর্তে দুজন আছে, সেখানে পুরো পৃথিবীটাই অনুপস্থিত। এরা দুজনেই যেন দুজনের পৃথিবী, বাকি কিছু এই মুহূর্তে তাদের মাথায় নেই। এ এক অন্যরকম ঘোরের মাঝেই বিরাজ করছে তারা। আফিম নাফিয়ার দিকে নিজের উষ্ঠদয় এগিয়ে নিয়ে কপালে এক গভীর চুমো এঁকে দিল। অতঃপর নাফিয়ার চোখ জোড়ায় নিজের ঠোঁটের স্পর্শ দু গালেও ঠোঁট ছোঁয়ালো। প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে নাফিয়া। সেই মুহূর্তে ওই পৃথিবীতে নেই, বরং আফিম নামক এক নেশাময় ঘোরে বিলীন হয়ে আছে। আফিম নিজের ওষ্ঠদয় নাফিয়ার ওষ্ঠদয়ের দিকে এগিয়ে নিতে গিয়েও থেমে যায়। নাফিয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, ইউ উইল বি মিসেস আফিম ইবনান ভেরি সুন। নাফিয়ার দিকে তাকাতে কথাটা বলে আফিম। নাফিয়া তো সে কখন থেকে চোখ বুজে আছে। আফিমের কথা কানে আসতেই চোখ বুজে থাকা অবস্থাতেই ঠোঁটে হাসি ফুটে উঠল তার। নাফিয়া ঠোঁটের হাসিটি দেখে আর দেরি করে না আফিম। নাফিয়াকে ছেড়ে সে দ্রুত স্থান ত্যাগ করলো, কারণ সে জানে এখানে আর একটু সময় থাকলে এমন কিছু হয়ে যেতে পারে যা হওয়া উচিত নয়। সকাল হতে অতিরিক্ত রকমের মন ভালো নাফিয়ার। ঠোঁটের হাসি যেন এক মুহূর্তের জন্য উপস্থিত হারায়নি। প্রতিটি কাজ বেশ উৎসাহের সাথে করছে সে, ভয় পকপকও কম করছে না সে। নাফিয়ার এই পরবর্তীত আচরণ প্রত্যেকের নজরে পড়ছে। সার্ভেন্টরা তো সবাই এক প্রকার কানাঘুষা করা শুরু করে দিয়েছে। সানিয়া বেগম এবং দাদিও বিষয়টি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছেন। অতঃপর সানিয়া বেগম জিজ্ঞেস করেই বসলেন, কি ব্যাপার নাফিয়া, তোমায় খুব খুশি খুশি মনে হচ্ছে? এ শুধু খুশি নয় বৌমা, এর খুশিতে একটু লজ্জা লজ্জা ভাবও আছে। বিয়ে ঠিক হলো নাকি? ডাইনিং টেবিলে বসেছিল সবাই সকালের নাস্তা করবার জন্য। দাদির প্রশ্নটি করার সময়ই সেখানে উপস্থিত হয় আফিম। নাফিয়ার কিছু বলার আগেই আফিম ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, ভুল বলনি দাদি, হতেই পারে গত রাতে ছাদে বসে মিস শেখের বিয়ে ঠিক হয়েছে। নাফিয়ার দিকে তাকিয়ে সবার অগোচরে চোখ মারল আফিম। আফিম চোখ মারতে লজ্জায় চোখ নামিয়ে নেন নাফিয়া। আফিম আসতে নাফিয়ার চেহারা লজ্জায় লাল হওয়াটা লক্ষ্য করলেন সানিয়া বেগম। সেই সাথে আফিমের এমন উদ্ভট কথা, বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে তার কাছে। দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠেন, কি সব বলছো? রাতে, তাও আবার ছাদে বসে কারোর বিয়ে ঠিক হয়? মিস শেখ, আপনি বলুন, হয় না? এই কোন বিপাকে ফেললো আফিম তাকে? এ প্রশ্নের উত্তরে কি বলবে সে? নাফিয়াকে চুপ করে থাকতে দেখে দাদি বলে উঠল, তুমি খাও তো, সকাল সকাল এই ছেলের মাথার তার ছিঁড়ে গিয়েছে। আমি মিস শেখকে বিয়ে করতে চাই মম। নিজ কক্ষে এক কাপ গ্রিন টি হাতে নিয়ে সোফায় বসেছিলেন সানিয়া বেগম। আফিম হঠাৎই অনুমতি নিয়ে তার কক্ষে এসে নম্র কণ্ঠে কথাটি বলতেই ছেলের দিকে চোখ উঠিয়ে তাকান সে। কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছ? তোমার মতামত ছাড়া সিদ্ধান্ত নেওয়াটা শিখিয়েছো আমায়। কথাটি শোনা মাত্র সানিয়া বেগমের ঠোঁটে এক চিলতে হাসি জায়গা করে নেয়। ছেলেকে সুশিক্ষা দিতেই তো তিনি নিজের জীবনের মূল্যবান সময়গুলো ছেলেকে ঘিরে শেষ করে দিয়েছেন। সেই সাথে ত্যাগ স্বীকারও তো কম করেননি তিনি। আজ তার ছেলে তাকে প্রাপ্য সম্মান, মূল্য এবং ভালোবাসা দেয়, এটাই কি তার প্রাপ্তি নয়? কিছুটা সময় নিশ্চুপ থেকে সানিয়া বেগম বলে ওঠেন, আফিম, আমি তোমায় ভীষণ যত্নে বড় করেছি বাবা। তোমায় একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়তে আমি নিজের তরফ থেকে কোনো কমতি রাখিনি। আলহামদুলিল্লাহ, হয়তো তুমি সফলও। অতীতে যেহেতু তোমার সঠিক পথ প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করেছি, বর্তমানে এর বিপরীত করব না। মায়ের কথা শুনে ঠোঁটে আলতো হাসি টেনে আফিম সোফায় তার মায়ের পাশে গিয়ে বসলো। মায়ের একটি হাত তার দু হাতের মাঝে নিয়ে তাতে ঠোঁট স্পর্শ করে বলে ওঠে,
আই নো মম, আমি জানি মা। ঠোঁটে হাসি টেনে সানিয়া বেগম বলে ওঠেন, আমি চাইছি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি নাফিয়াকে ভালো করে জেনে বুঝে নাও। তোমার বাবা এবং আমার সম্পর্কের বিষয়ে তুমি অজানা নও আফিম। যে ভুল আমি এবং তোমার পিতা দুজনে করেছিলাম, সে একই ভুল তুমিও করো তা চাইছি না। ঠিক এজন্যই তোমার 33 বছর বয়স হবার পরও কখনো বিয়ের জন্য চাপ দেয়নি। নিজের থেকে কোনো মেয়েও তোমার জন্য পছন্দ করিনি। আমি চেয়েছি তোমার জীবনসঙ্গী তুমি নিজে খুঁজে নাও। নিয়েছি মম, মিস শেখ আমার জীবনসঙ্গী হওয়ার জন্য পুরোপুরি যোগ্য। ভেবে বলছো? হ্যাঁ। ছেলের কথায় ঠোঁটে হাসি ফুটিয়ে সানিয়া বেগম ছেলের কান টেনে বলে ওঠেন, কবে দিয়ে চলছে এসব? হ্যাঁ, তলে তলে টেম্পো চালাচ্ছিলে দুজন। মায়ের কথাই হেসে দেয় আফিম। গার্ডেন এসো ফার্স্ট। আফিমের নাম্বার হতে মেসেজটি পেতে ভ্রু কুচকে ফেললো নাফিয়া। দিনে দুপুরে চাইছেটা কি ছেলেটা? দাদির পায়ে ব্যথা অনুভব হয় নাফিয়া দাদির পা ম্যাসেজ করছিল। এখন কিভাবে যাবে সে আফিমের কাছে? নাফিয়া পা ম্যাসেজ করতে করতে দাদির দিকে তাকালো, দেখতে পায় দাদি ঘুমিয়ে পড়েছেন। এখন আর তাকে আটকায় কে? খুশিতে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। আর দেরি না করে ধীরে ধীরে দাদির কাছ থেকে উঠে গার্ডেনের দিকে অগ্রসর হয় নাফিয়া। অনেকটা জায়গা নিয়ে বাড়ির চারপাশ ঘিরে বড় করে গার্ডেন করা হয়েছে। নাফিয়া গেটের বাইরে এসে বুঝে উঠতে পারছে না যে সে আসলে গার্ডেনের কোন দিকটায় গেলে আফিমকে পাবে। ঠিক এমন সময় নাফিয়ার কানে একটা শব্দ আসলো। কেউ শীষ বাজালে যেমন শব্দ হয় ঠিক তেমনই শব্দটা। শব্দের উৎসের দিকে তাকাতে নাফিয়া দেখতে পায় আফিম। ছেলেটি তার দিকে তাকিয়ে পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। নাফিয়া ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করল। সেই সাথে একটু একটু করে লজ্জারে এসে জায়গা করে নিচ্ছে নাফিয়ার মনে। হৃদয়েও আনন্দ অনুভব করছে। আফিমের কাছে গিয়ে দাঁড়াতে আফিম নাফিয়ার আরো কাছে এসে দাঁড়ালো। এক হাতে নাফিয়ার গাল স্পর্শ করে নাফিয়ার নাকের সাথে নিজের নাক আলতো করে ঘষে মৃদুস্বরে আফিম বলে উঠল, কি করছিলে? নাফিয়া চোখ বোঝা অবস্থায় মৃদুস্বরে বলে উঠল, পা মেসেজ। নাফিয়ার কথাটা শুনে চোখ মেলে তাকালো আফিম। শান্ত হতে বলে উঠল, এসবের জন্যে সার্ভেন্ট আছে। ঠোঁটে হাসি টেনে নাফিয়া বলে উঠল, দাদির প্রতিটি কাজ করার দায়িত্ব আমার নয় কি? না, তোমার দায়িত্ব শুধু দাদির সাথে থাকা এবং তার 3 বেলার ওষুধের প্রতি খেয়াল রাখা। নাফিয়া কিছু না বলে ঠোঁটে একটু হাসি নিয়ে আফিমের এক গালে হাত রেখে বলে ওঠে, দাদির কাজগুলো করতে আমার ভালো লাগে। আর পা মেসেজ দাদি আমায় করতে বলেননি, আমি নিজে থেকেই করেছি। কথাটি শুনে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে আফিম বলে ওঠে, দাদি শাশুড়ির মন জয় করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বুঝি। এমন কথায় লজ্জা পায় নাফিয়া। আফিমের গাল থেকে নিজের হাতটি সরিয়ে নিজের দিকে দৃষ্টি অর্পণ করে সে। নাফিয়ার লজ্জা মাখা চেহারা খানির দিকে কিছুটা সময় নীরবে তাকিয়ে থাকবার পর এক ঘোর লাগা কণ্ঠে আফিম বলে ওঠে, উইল ইউ বি ইন মাই আর্মস মিস শেখ? আফিমের করা প্রশ্নে নাফিয়ার লজ্জা আরো কয়েক শতগুণ বেড়ে গেল। সেই সাথে তার অবাধ্য হৃদয়ের স্পন্দনও বাড়তে আরম্ভ করেছে। নাফিয়া একটু একটু করে কচ্ছপের গতিতে আফিমের একদম কাছে গিয়ে আফিমের বুকে আলতো করে মাথা রাখলো। নাফিয়ার মনে হচ্ছে সে যেন কোনো এক অসাধ্যকে সাধন করে ফেলেছে। আফিমের হৃদয়ের স্পন্দন প্রথমবারের মতো অনুভব করায় এক অদ্ভুত রকমের প্রশান্তি নাফিয়ার হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছে এবং আফিমের প্রতিটা হৃদস্পন্দন নাফিয়ার হৃদস্পন্দনকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়ে চলছে। দ্রুত গতিতে স্পন্দিত হওয়া হৃদয় নিয়ে আবেশে নিজের চোখ জোড়া বুঝে নেয় সে। নিজের বুকে নাফিয়ার অস্তিত্ব পেয়ে ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে তোলে আফিম। তার প্রিয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় সে। চিন্তার ভাঁজ নয়না বেগম ও তার স্বামী উভয়ের কপালে বিদ্যমান। উভয়ই নিজ কক্ষে বসে গভীরভাবে কিছু একটা নিয়ে ভাবছেন। নীরবতা ভেঙে নয়না বেগম বলে ওঠেন, শুনছেন? হুম। ব্যাপারটি মোটেও সুবিধার মনে হচ্ছে না আমার। স্ত্রীর দিকে চোখ উঠিয়ে তাকান অব্র সাহেব। নয়না বেগম স্বামীর কিছু বলার অপেক্ষা না করে আবারও বলে ওঠেন, একে তো অর্থবিত্তের দিক থেকে তারা আমাদের তুলনায় বেশ এগিয়ে, সে সাথে ছেলের চেহারা মাশাল্লাহ। সেখানে আমাদের নাফিয়ার সাম্বর না। তবে কেন তারা তাদের সোনার টুকরো একমাত্র ছেলের জন্য নাফিয়ার হাত চাইছেন? পারিবারিক বিয়েতে আমরা রূপ এবং অর্থবিত্তকে প্রাধান্য দিলেও ভালোবাসা কিন্তু এসবের মহতাজ নয়। যতটুকু আজ করতে পারছি, আফিম হয়তো নাফিয়াকে পছন্দ করেছে। তার নিজের একমাত্র ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিয়েই সানিয়া বেগম এবং তার শাশুড়ি আজ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। সানিয়া বেগম ও তার স্বামীর সম্পর্কটাও তো ঠিক নেই। এইসব বড় ঘরের মানুষের সম্পর্ক টেকে না। আমি আমার মেয়ের বিয়ে এমন ঘরে দিতে চাইছি না।
উত্তরে মুচকি হাসেন অব্র সাহেব। তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে ওঠেন, সম্পর্কে আবদ্ধ দুটি মানুষই যখন সম্পর্কের যত্ন নেয় তখন সম্পর্কে বিচ্ছেদ ঘটে না। উভয়ের মাঝে ভালোবাসা থাকলে সম্পর্কের যত্ন থাকে। সময়ের অভাবে একজন যত্ন একটু কম নিলে আরেকজন হয় অভিমান করে, সতর্কবার্তা দেয়, না হয় অপর মানুষটির ব্যস্ততা উপলব্ধি করে মানিয়ে নেয় এবং নিজের তরফ থেকে যত্ন নেওয়াটা বাড়িয়ে দেয়। সম্পর্কের যত্ন নেওয়ার জন্য উভয়ের মাঝে ভালোবাসাটা থাকা আবশ্যক। তাই নাফিয়া এবং আফিম উভয় যদি উভয়কে ভালোবাসে তবে এই সম্পর্ক আমরা দ্বিমত করব না। তবে আফিম মানুষ হিসেবে কেমন সে সম্বন্ধে খোঁজ নিতে হবে। তুমি নাফিয়ার সাথে কথা বলে জেনে নাও ওর কি মতামত এই বিয়ে নিয়ে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে নাফিয়া। নিজের ভাগ্যের উপর নিজেরই হিংসে হচ্ছে তার। এত এত নিয়ামত আল্লাহ ক্ষুদ্র সময়ের মাঝে তাকে দিয়েছেন যে সে নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছে না। সেই সাথে নিজের এত আনন্দ রাখবার জায়গাও তো খুঁজে পাচ্ছেন না সে। বেশি না, কয়েক ঘন্টা আগেরই কথা। নাফিয়া গার্ডেন হতে আফিমের সাথে দেখা করে আবারও দাদির কক্ষে ফিরে আসে। এসে দেখে দাদির ঘুম ভেঙে গিয়েছে এবং সানিয়া বেগমের সাথে কোনো একটা বিষয়ে কথা বলছেন। বিরক্ত করাটা ঠিক হবে না ভেবে দাদির কক্ষে আর প্রবেশ না করে নিজের কক্ষে চলে যায় সে। এরই ঠিক 1 ঘন্টার মাঝে সানিয়া বেগম নাফিয়াকে এসে বলেন নাফিয়া যেন প্রস্তুতি নেয় নিজ বাড়িতে যাবার জন্য। সেই সাথে এও বলেন যে সে এবং দাদিও যাবেন। নাফিয়া প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না। আফিমকে কল এবং মেসেজ উভয় করেছিল সে, কিন্তু আফিমের তরফ থেকে কোনো সাড়া পেয়েছিল না সে। ভয় মনে চেপে দাদি এবং সানিয়া বেগম উভয়কে নিয়ে নিজ বাড়িতে চলে আসে। সানিয়া বেগম এবং দাদির সাথে ড্রয়িং রুমে বসে কথা বলেন অব্র সাহেব ও নয়না বেগম। কথার মাঝ থেকে ড্রাইভার 2 হাত ভরে মিষ্টি সহ বিভিন্ন খাবার নিয়ে উপস্থিত হয়। এসব দেখে এবং লুকিয়ে কিছু কথা শোনার পর নাফিয়ার আর বুঝতে বাকি রয় না কিছু। খুশিতে আত্মহারা হয়ে যায় সে। সেই সাথে একটু চিন্তাও হচ্ছে তার বাবা মা বিয়েটা মেনে নিবে তো। হঠাৎই নাফিয়ার কক্ষের দরজায় কর্নারের আওয়াজ হয়। নাফিয়া দেরি না করে দ্রুত পদে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। নয়না বেগম কিছু না বলে কক্ষে প্রবেশ করে বিছানায় গিয়ে বসলেন। নাফিয়াও মায়ের পেছন পেছন গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। নয়না বেগম গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে ওঠেন, আফিমের জন্য তোমার হাত চাইতে এসেছিলেন। সামিয়া বেগম এ বিষয়ে কিছু জানতে? না। বিয়েতে তোমার মত কি? লজ্জায় কি বলবে বুঝতে পারছে না নাফিয়া। নিজের মেয়ের লজ্জায় লাল হয়ে মুখটা দেখেই যা বোঝার বুঝে নেন নয়না বেগম। বিয়ের আগে মেয়েদের মনে নানান অনুভূতিরা বাসা বাঁধে। তাদের মনে ভয়, সংশয় এবং অস্থিরতার অনুভূতি যেমন জায়গা করে নেয়, ঠিক তেমনি আরেকটা হচ্ছে লজ্জানুভূতি। জীবনের একটা নতুন অধ্যায়ে পা রাখবার জন্য যেমন অধীরতা কাজ করে, ঠিক তেমনই এক নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবে কিনা এ নিয়ে থাকে ভয় ও সংশয়। অতি প্রিয় ও কাঙ্ক্ষিত মানুষটিকে নিজের করে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় কি আদৌ? যতবারই নাফিয়া ভাবছে মিস শেখ হতে মিসেস আফিম ইবনানে পরিণত হবে, ততবারই এক তীব্র শোক অনুভব করছে সে। সেই সাথে আছে উত্তেজনা, প্রশান্তি, মুগ্ধতা ও লজ্জা। এত এত সুন্দর অনুভূতির মাঝে ভয়, সংশয় ও অস্থিরতাও রয়েছে। সেন্ট মার্টিনের বুকে নির্মিত ব্লু মেরিন রিসোর্টের একটা কক্ষের জানালার ধারে দাঁড়িয়ে অনুভূতির সাগরে সাঁতরাতে ব্যস্ত নাফিয়া। রাত পোহাতে শুরু হবে তার বিয়ের প্রস্তুতি। সন্ধ্যার মধ্যেই সে শেখ পরিবারের মেয়ে হতে ইভনান পরিবারের পুত্রবধূতে পরিণত হবে। একটা জিনিস ভেবে ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার, আর তা হলো এতদিন তাদের প্রেমের সাক্ষী ছিল আকাশ, বাতাস, চাঁদ ও তারা, আর এখন এদের সাথে সমুদ্র যোগ হয়েছে। তাদের ভালোবাসার পূর্ণতা পাবার গল্পটা সমুদ্রের বুকেও লিখে যাবে তারা। হঠাৎই নাফিয়ার ফোনটি বেজে উঠল। ফোনটি হাতে নিয়ে দেখতে পায় অভিরতি লিখে সেভ করা নম্বর হতে কল আসছে। ঠোঁটে হাসি ফুটিয়ে নাফিয়া কলটি রিসিভ করে কানে ধরে, কিন্তু ফোনের ওপাশ হতে কোনো শব্দ আসে না। কিছুটা সময় এভাবেই নীরব থাকবার পর ফোনের ওপাশ হতে মৃদু কণ্ঠস্বর ভেসে আসে। দিস ইজ নট ফেয়ার মিস শেখ। কোনটি? 10 দিন একটিবারও দেখা করনি। বিয়ের আগ অব্দি দেখা করে নিষেধ। ডু ইউ থিঙ্ক দ্যাট আই কেয়ার অ্যাবাউট দিস? কালই তো বিয়ে। উত্তরে কিছু বলে না আফিম। আবার উভয়ের মাঝে নীরবতা বিরাজ করছে। এরা একে অপরের কণ্ঠস্বরের থেকে নিঃশ্বাসের শব্দের জন্য বেশি উপভোগ করে। ঠিক যেমন ঠোঁটে উচ্চারিত হওয়া শব্দগুলোর থেকে চোখে ভেসে ওঠা অনুভূতিগুলি উপলব্ধি করায় মত্ত হতে পছন্দ করে এরা। নীরবতা ভেঙে আফিম বলে ওঠে, রুম হতে বেরোতে পারবে? হুম। ইচ্ছে করে করছো? উত্তরে মুচকি হাসে নাফিয়া। আফিম মিথ্যে বলেনি, সে সত্যি ইচ্ছে করে 10 দিন আফিমের সাথে দেখা করেনি। আসলে দূরত্ব কাছে আসার আনন্দকে কয়েক শত গুণ বৃদ্ধি করে দেয়।
আফিমকে এতটা দিন ধরে না দেখে থাকতে নাফিয়ার কম খারাপ লাগছে না, কিন্তু কাল যখন একেবারে আফিম তার হয়ে যাবে এবং 10 দিনের তৃষ্ণার্ত চোখ আফিমের দর্শন করবে, তখনের অনুভূতিটি হবে এক অন্যরকম প্রশান্তির। অনেকটা সময় উভয় নীরবতা পালন করবার পর নাফিয়া বলে ওঠে, কাল পূর্ণিমা রাত, হুম জানতেন? হুম ইচ্ছে করেই বিয়ে এদিনই ঠিক করেছেন, নয় কি? কাল জানতে পারবে। শুভরাত্রি। বলেই ফোনটি কেটে দেয় আফিম। সেন্ট মার্টিনের নাম করা একটা রিসোর্ট ব্লু মেরি, যা ফেরিঘাটের কাছে অবস্থিত। রিসোর্টটি যেমন বড় ঠিক তেমনই সুন্দর। এই রিসোর্টের 3য় তলায় বুফেট রেস্টুরেন্টের মতো খাবার ব্যবস্থা আছে, সেই সাথে আছে থাকার জন্য কক্ষের ব্যবস্থাও। পুরো 3য় তলা বুক করে নিয়েছেন অব্র সাহেব। মেয়ের বিয়ে বলে কথা, ঘাড়ে ঋণের বোঝা থাকতেও তিনি তার 2 কন্যার বিয়ের জন্য জমিয়ে রাখা 8 লাখ টাকার একটা টাকাও কখনো খরচ করেননি। 4 লাখ টাকা করে 8 লাখ টাকা 2 কন্যার বিয়েতে ব্যয় করবেন বলে জমিয়ে রেখেছিলেন। নাফিয়ার জন্য যখন আফিমের প্রস্তাব আসে, তখন সম্মতি দেওয়ার সময় চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল তার। এত বড় পরিবারের সাথে সম্বন্ধ করতে চলেছেন, বিয়ের খরচ ওঠাতে পারবেন তো? বিষয়টা প্রথম দিকে যতটা না কঠিন লেগেছিল, তার কাছে পরে আরো কঠিন মনে হয়েছিল যখন আফিম সেন্ট মার্টিনে বিয়ে করবার আবদার করে। কিন্তু এখন যেন চিন্তার ছিটে ফোটাও নেই অব্র সাহেবের। বিয়েতে মেহমান বলতে শুধু আফিমের খালার পরিবার এবং চাচার পরিবার, মামা আর ফুফু নেই আফিমের। আর নাফিয়ার তরফ থেকে শুধুই তার মামার পরিবার, কারণ খালা চাচা ফুফু কোনোটাই নেই তার। রিসোর্টের প্রতিটি মেহমানের কক্ষ ভাড়া এবং খাওয়ার খরচ ব্যতীত তেমন কোনো খরচ করতে হচ্ছে না অব্র সাহেবের। আফিমের পরিবার কোনো শর্তও দেয়নি তাকে, এমনকি নাফিয়ার বিয়ের কাপড় নাফিয়াকে সাথে নিয়ে সানিয়া বেগমই কিনে দিয়েছিলেন। আফিমকে যে নাফিয়ার পরিবার কিছু দেয়নি এমনটিও নয়। আফিমকে নিয়ে অব্র সাহেব গিয়েছিলেন কেনাকাটা করতে। মোট 40,000 ওখানে খরচ করে এসেছিলেন তিনি। বিয়ের জন্য 2টি রুম সুন্দর করে সাজানো হয়েছে, একটি ছেলেদের জন্য, অপরটি মেয়েদের জন্য। আর একটি রুম বিশেষভাবে সাজানো হয়েছে, যাকে বলে বাসর ঘর। সন্ধ্যা ঠিক 7:30 নাফিয়াকে সাজিয়ে বসানো হয়েছে মেয়েদের জন্য সাজিয়ে রাখা কক্ষটিতে। অন্যদিকে আফিমও বিয়ের শেরওয়ানিতে বর সেজে অপেক্ষার প্রহর গুনছে। বধূ বেশে তার প্রিয়াকে দেখতে কতটা মনোমুগ্ধকর লাগতে পারে তা কল্পনায় আনতে বারংবার ব্যর্থ হচ্ছে সে। অপেক্ষা যেন ফোরাচ্ছেই না। রাত 8টায় গাজী সাহেব উপস্থিত হন বিয়ে পড়াতে। প্রথমে আফিমকে কবুল বলতে বলা হলে তড়িৎ গতিতে সে বলে ওঠে কবুল, যেন কয়েক সেকেন্ড বিলম্ব উত্তর দিলে তার বউ ভেগে যাবে। উপস্থিত বড় বুজুর্গ ব্যক্তিসহ আফিমের কাজিনরা শব্দ করে হেসে উঠল। সেই সাথে অনেকে তো বলেই বসে, তারা দেখছিস, এখন থেকেই বউ পাগলা। এদের হাসি বা কথায় বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ করে না আফিম। সে তো দ্রুত বিয়েটা সেরে তার মিস শেখকে দেখতে চায়। এদিকে নাফিয়াকে কবুল বলতে বলা হলে মেয়েটি অনুভূতির সাগরে সাঁতরাতে বেশ সময় নিয়ে বলল কবুল। অবশেষে চারদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। সবার মাঝে সে কি আনন্দ উল্লাস। বাসর ঘরে লাল গোলাপ দিয়ে সাজানো বিছানাটিতে চুপটি করে বসে আছে নাফিয়া আফিমের অপেক্ষায়। পুরো 10 দিন পার হয়ে 11 দিনের দিন লোকটাকে দেখবে সে। হৃদয়ে জোরে জোরে স্পন্দিত হয়ে জানান দিচ্ছে সে কতটা ব্যাকুল তার প্রিয়র দর্শন পেতে। অপেক্ষার প্রহর বেশি লম্বা হলো না। 5 কি 6 জন মেয়ে কাজিন সহ কক্ষে প্রবেশ করলো আফিম। নাফিয়ার দিকে চোখ যেতে থমকে দাঁড়ালো সে। সিঁদুর লাল রঙের বেনারসি শাড়িতে একটা রূপসী নিজেকে জড়িয়ে বসে আছে, যার চোখে গাঢ় কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, খোপায় গোছা ফুল। আফিমের হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলেছে। পুরো পৃথিবীটা যেন তার জন্য থেমে গেছে, আর সে চোখ ভরে দেখে নিচ্ছে তার সদ্য বিয়ে করা এই মায়াবিনীকে। কক্ষে উপস্থিত কাজিনরা হেসে গড়াগড়ি খাচ্ছে আফিম ও নাফিয়া উভয় রেখে অপরের দিকে হা হয়ে তাকিয়ে থাকা দেখে। হঠাৎ একজন গিয়ে আফিমকে ধাক্কা দিয়ে বলে ওঠে, সারা রাত পড়ে আছে, তখন না হয় ইচ্ছা মতো দেখে নিস। তোর বউকে কেউ তুলে নিয়ে যাবে না, এখন যে তার পাশে বস এবং আমাদের ছবি তুলতে দে। ধ্যান ভাঙতে আফিম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে, বিয়ে করেছি কি তোদের সাথে ছবি তোলার জন্য? যা বের হ আমার রুম থেকে, আমার বউয়ের সাথে শান্তিতে থাকতে দে। কাজিনদের মাঝে আবারও হাসির রোল পড়ে যায়। সবাই নানা কথা বলে মজা করতে আরম্ভ করে, আর এদিকে বেচারি নাফিয়া লজ্জায় লাল নীল হচ্ছে। সমুদ্র বিলাসের শ্রেষ্ঠ সময়টি হয়তো রাত, আর যদি রাতটি হয় জ্যোৎস্নাময় তবে এর মুগ্ধতা অবর্ণনীয়। রাতের নিস্তব্ধতা,
ঠান্ডা বাতাসের আলতো করে ছুঁয়ে যাওয়া, সমুদ্রের ঢেউয়ের শব্দে মন তুলে ওঠা, আকাশের বুকে মস্ত বড় চাঁদের উপস্থিতি যা তার জ্যোৎস্না দিয়ে পৃথিবীর অর্ধাংশের কুটকুটে অন্ধকার দূরীভূত করে এবং পৃথিবীতে প্রেরণ করে তাপহীন মনোমুগ্ধকর আলো। সেই সাথে জ্যোৎস্নার আলো যখন সমুদ্রের পানিতে প্রতিফলিত হয় তখন পানিগুলো দেখতে যেন রাশি রাশি মুক্তোর দানা। আফিম ও নাফিয়া উভয়ে সমুদ্রের কিনারা ধরে ধীরে ধীরে পথ চলছে। একটু পরপর সমুদ্রের পানির ঢেউ হয়ে এসে আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তাদের পা দুটো। একে অপরের আঙুলে আঙুল ডুবিয়ে নীরবে হাঁটছে তারা। এমন মনোমুগ্ধকর প্রকৃতি ও পরিবেশে প্রিয় মানুষটির হাত ধরে হাঁটার অনুভূতি প্রকাশের কোনো শব্দ আছে কি? এই অনুভূতিটি শুধু অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। কিছু বিশেষ অনুভূতি এমনই হয়, নামহীন ও বর্ণনাতীত। ধুকপুক করার হৃদয় ও লজ্জানুভূতি নিয়ে হাঁটার মাঝে একটু পরপর তাকাচ্ছে নাফিয়া আফিমের দিকে। আফিমের ঠোঁটে হাসি নেই, তবে তার শান্ত চেহারা তার মনের প্রশান্তি ব্যক্ত করছে। আফিম হাঁটার মাঝে হঠাৎ থেমে গেল। নাফিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, চলো পানিতে খানিকটা ভিজে আসি। আফিমের কথায় অবাক হয়ে নাফিয়া বলে উঠল, এই রাতে পানিতে? তো ভ্রুকুচকে বলে ওঠে আফিম, মোটেই না, আমার ভয় লাগে। তবে তো ভিজতেই হবে। ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে ওঠে আফিম। নাফিয়ার তীব্র অসম্মতি জানিয়ে কিছু বলে ওঠার আগেই আফিম তার হাত ধরে হাঁটু অব্দি পানিতে নিয়ে আসে। কাজটি এতটাই দ্রুত করে আফিম যে নাফিয়া কোনো প্রতিক্রিয়ায় দেখাতে সময় পায় না। হাঁটু সমান পানিতে এসে আফিম থামতেই নাফিয়া আফিমকে জড়িয়ে ধরে ভয়। আফিমও জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের মাঝে। ঠোঁটে হাসি নিয়ে আফিম বলে ওঠে, আমার বুকে লেপ্টে থাকার সুযোগ আরও পাবে, কিন্তু এই সময়ের এই মনোমুগ্ধকর সৌন্দর্যটা মিস করলে আর নাও পেতে পারো। আফিমের কথায় কোনো উত্তর দেয় না নাফিয়া। সে ভয়ে আফিমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আসলে নাফিয়ার পানি আতঙ্ক আছে, ওয়াটার ফোবিয়া, তাই জন্যই এতটা ভয় পাচ্ছে সে। আফিম ধীরে ধীরে নাফিয়াকে নিজের বক্ষ হতে উঠিয়ে শান্ত কণ্ঠে নাফিয়ার চোখে চোখ রেখে বলে ওঠে, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, শুধু ওই দিকটাই তাকাও। ভালোবাসা এক অদ্ভুত রকমের অনুভূতি। এই অনুভূতিতে যেমন আছে বিশ্বাস, ঠিক তেমনই আছে ভরসা ও নির্ভরতা। আফিমের কথায় এক বুক ভরসা নিয়ে নিজের ভয়কে দূরে ঠেলে আফিমের বিপরীত দিকে ফেরে নাফিয়া। আহা, কি সুন্দর সে দৃশ্য! আকাশে মস্ত বড় চাঁদ, আর চাঁদের আলো পানিতে পড়ায় পানি জল জল করছে। সেই সাথে হাঁটু অবধি পানিতে নামায় সমুদ্রের ঢেউয়ের পানির স্পর্শ মিলছে। ঠান্ডা বাতাস তো আছেই। মুহূর্তে ভয় ভুলে একরাশ মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে গেল নাফিয়ার মন। হঠাৎই প্যাটে কারো দু হাতের স্পর্শে কেঁপে উঠল সে। আফিম পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। নাফিয়ার কাঁধে মুখ রেখে চোখ জোড়া বুঝে নেয় আফিম। নাফিয়ারও এর বিপরীত নয়, সেও নিজের চোখ জোড়া বুঝে নিয়েছে। উভয় সমুদ্রের এই সৌন্দর্যে অনুভূতির সাগরে ডুব দিয়েছে। এভাবে অনেকটা সময় পার হবার পর আফিম নাফিয়াকে বলে উঠল, চলো ওদিকটাই যাওয়া যাক। আফিমের কথায় সম্মতি দেয় নাফিয়া। উভয়ে পানি হতে উঠে আরো কিছুটা পথ চলে। হাঁটার মাঝে নাফিয়া বলে ওঠে, আমরা ফিরবো কখন? নাফিয়ার প্রশ্নে তার দিকে তাকায় আফিম, তারপর বলে ওঠে, রাতটা এখানেই থাকছি। আফিমের কথায় অবাক হয় নাফিয়া। এমন একটি বিশেষ রাত আফিম সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিতে চাচ্ছে। মুহূর্তে মন খারাপ হয়ে যায় তার, কিন্তু তা প্রকাশ করে না সে। আফিম নাফিয়ার দিকে তাকিয়ে তার মন খারাপ হওয়াটা উপলব্ধি করলো। ঠোঁটে বাঁকা হাসি টেনে সে বলে ওঠে, ওই দিকটাই তাকাও। আফিমের ইশারা অনুযায়ী সেই দিকটিতে তাকাতে সে দেখতে পায় একটা ক্যাম্পিং তাঁবু। তাঁবুটির চারপাশটা এলইডি নেট লাইটস দিয়ে সাজানো। খুশিতে নাফিয়ার ঠোঁটে এক লম্বা হাসি ফুটে উঠল। সে আফিমকে উদ্দেশ্য করে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, আমি তাঁবুটির কাছে যাই। ঠোঁটে হাসি নিয়ে আফিম বলে ওঠে, তোমার জন্যই করা হয়েছে। আমাদের জন্য। বলে আর দেরি করলো না নাফিয়া। এক প্রকার দৌড়ে তাঁবুর দিকে এগিয়ে যায় সে। নাফিয়ার উচ্ছ্বাস দেখে বেশ ভালো লাগছে আফিমের। সে ঠোঁটে হাসি নিয়ে নাফিয়ার পেছন পেছন এগিয়ে যায়। তাঁবুটির ভেতরে দুজনের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। একটা ছোট ম্যাট্রেস বিছানো আছে এবং তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটা গোলাপের পাপড়ি। খুব সুন্দর লাগছে নাফিয়ার কাছে তাঁবুটি। সে আফিমের কাছে এসে ঠোঁটে আনন্দের হাসি নিয়ে বলে ওঠে, এটা তো অনন্য না হলেও পারতেন আফিম। বাসর রাতে জ্যোৎস্না বিলাস তো অনেকেই করে, কিন্তু সমুদ্র বিলাস কজনে করে? এত অসাধারণ চিন্তা কোথা থেকে আসে আপনার মাথায়?
ঠোঁটে হাসি টেনে আফিম দু হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। নাফিয়া চমকে আফিমের দিকে তাকায়। উভয় একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। আফিম ঠোঁটে একটু হাসি নিয়ে বলে ওঠে, পছন্দ হয়েছে? অনেক বেশি। এই বিশেষ রাতটিকে সত্যি আপনি ভীষণ বিশেষ করে দিয়েছেন, যা আমি কখনোই আশা করেছিলাম না। তবে তো তোমারও কিছু করা উচিত আমায় বিশেষ অনুভব করানোর জন্য। ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে ওঠে আফিম। এ কথায় নাফিয়ার মুখখানি লজ্জায় লাল হয়ে যায়। কিন্তু আফিম যেহেতু তার জন্য এতটা করেছে, তবে তারও তো কিছু করা উচিত। নিজের মাঝে লজ্জাগুলোকে নিয়ে ধীরে ধীরে নিজের ঠোঁট আফিমের দিকে এগিয়ে নিয়ে যায় সে। আলতো এক স্পর্শ কপালে এঁকে দিয়ে আফিমের দু চোখে এবং গালেও ঠোঁট ছুঁয়ে দেয় নাফিয়া। আফিম চোখ বুঝে ভালোবাসা নিচ্ছে তার প্রিয়ার। গালে ঠোঁট ছোঁয়ানোর পর নাফিয়া আফিমের ঠোঁটের দিকে অগ্রসর হয়, কিন্তু একরাশ লজ্জায় সে বাধা দেয় তাকে। সে আর না এগিয়ে আফিমের বুকে নিজেকে লেপটে নেয়। নিজের বুকে নাফিয়ার অস্তিত্ব অনুভব করে চোখ বুজে রেখে ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে আফিম। দু হাতে শক্ত করে নাফিয়াকে জড়িয়ে ধরে বলে ওঠে, হাউ আর ইউ ফিলিং মিসেস আফিম ইবনান? আফিমের নেশালো কণ্ঠস্বরে নাফিয়া ধীরে ধীরে এক তীব্র ঘোরে জড়িয়ে পড়ছে। হৃদয়ের স্পন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, জানি না, তবে অন্যরকম ভালো লাগার অনুভূতি। আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, পূর্বের দুটি ধন্যবাদ তোলা ছিল মনে আছে? হুম। কিভাবে ধন্যবাদ বলতে হয় শিখিয়ে দিয়েছিলাম। নাও গিভ মি থ্যাঙ্কস ইন দ্যাট ওয়ে। ধন্যবাদ বলার সেই পদ্ধতিটি মনে পড়তে লজ্জায় লাল হয়ে যায় নাফিয়া। চোখ জোড়া বুঝে থাকা অবস্থাতে ঠোঁটে লজ্জা মাখা হাসি ফুটে ওঠে তার। ধীরে ধীরে আফিমের বক্ষ হতে মুখ উঠিয়ে তার চোখে পানে তাকায় সে। চেহারায় লজ্জা ও চোখে তার মাদকতা। জ্যোৎস্নার আলোতে নাফিয়ার এমন মোহনীয় রূপ আফিমকে একটা ঘোরের মাঝে নিয়ে যাচ্ছে। সে ঘোর লাগা কণ্ঠে নাফিয়াকে বলে ওঠে, ডু ইট ফার্স্ট মিসেস আফিম ইবনান। আজ আফিমের কোনো আবদারই ফিরিয়ে দিতে চায় না নাফিয়া। নিজের লজ্জাকে যথাসম্ভব সংযত করবার চেষ্টা চালিয়ে এই অসাধ্য কাজটি করবার জন্য নিজেকে প্রস্তুত করছে সে। চোখজোড়া বুঝে তার ঘোড়ার গতিতে স্পন্দিত হওয়ার হৃদয় নিয়ে কচ্ছপের গতিতে আফিমের ওষ্ঠদ্বয়ের দিকে নিজের ওষ্ঠদ্বয় এগিয়ে নিতে থাকে নাফিয়া। কয়েক সেকেন্ডের মধ্যে তাদের ওষ্ঠদ্বয় একে অপরকে স্পর্শ করে। আফিমের ওষ্ঠদ্বয়ের স্পর্শ পেতে নাফিয়ার শরীরের জন্য বৈদ্যুতিক শক লাগে। সে ছিটকে সরে আসে আফিমের থেকে। আফিম অবাক হয়ে তাকায় নাফিয়ার দিকে। নাফিয়ার এমনটি করার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। আফিমের থেকে সরে এসে নিজের লজ্জারাঙা মুখখানি মাটির দিকে নুইয়ে রাখে নাফিয়া। তার হৃদস্পন্দন কতটা বেড়ে গেছে তা তার নিঃশ্বাসের গতি বয়ান করছে। আফিম নাফিয়ার এতটা লজ্জা পাওয়া দেখে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে আসতে থাকে নাফিয়ার দিকে। আফিমকে নিজের দিকে এগোতে দেখে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে নাফিয়া। ভীষণ লজ্জা লাগছে তার। বিশেষ করে আফিমের ঘায়েল করা চাহনি তার হৃদয়ে গিয়ে লাগছে। হঠাৎই সে নিজের কোমরে আফিমের হাত জোড়ার স্পর্শ অনুভব করলো। সাথে সাথে কেঁপে ওঠে সে। সেই সাথে কাঁধে আফিমের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। আফিম পেছন থেকেই নাফিয়ার গালে ঠোঁট ছুঁয়ে এক হ্যাঁচকা টেনে নাফিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। অনতিবিলম্বে নাফিয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝে নিয়ে নেয় আফিম। এভাবেই ধীরে ধীরে একে অপরের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়ে দুজনে। প্রকাণ্ড খোলা আকাশের নিচে ও বিশাল সমুদ্রের কিনারায় জ্যোৎস্নার আলোতে এক নবদম্পতি তাদের ভালোবাসার পূর্ণতার গল্প লিখছে। এ গল্পের পাঠক ওই খোলা আকাশ, প্রবাহমান বাতাস, বহমান সমুদ্রের পানি এবং আকাশের বুকে বিরাজ করা সেই মস্ত বড় চাঁদটি। কোনো এক রাতের আকাশের নিচে ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে আপনার আঙুলের ভাঁজে আঙুল গুজে উদ্দেশ্যহীন অনেকটা পথ চলতে চাই আফিম। নাফিয়ার কথায় ঠোঁটে এক চিলতে হাসি টেনে আফিম বলে ওঠে, তবে আজ রাতটি সে রাত হোক। ঠোঁটে হাসি টেনে সম্মতি দেয় নাফিয়া। রাত ঠিক 12টা বেজে 15 মিনিটের মতো। রাস্তা সম্পূর্ণ জনমানব শূন্য তা বলা যাচ্ছে না, কারণ পথ চলার মাঝে এক দুজনের দেখা পাওয়া যাচ্ছে। সেই সাথে খালি 2-3টা রিক্সার দেখাও মিলল, কিন্তু তাও পরিবেশটা নিস্তব্ধ। ঠান্ডা বাতাস খুব বেশি না হলেও স্বস্তি দিচ্ছে। আকাশটা চাঁদবিহীন কেমন যেন শূন্য শূন্য, কিন্তু তারার মেলায় বেশ লাগছে। নাফিয়া ও আফিম উভয়ে হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। অনেকটা সময় নীরবতা চলার পর নাফিয়া নীরবতা ভেঙে বলে উঠল, আজ থেকে ঠিক 10 মাস আগে আমাদের প্রথম দেখা হয়েছিল। একটু বিষয় নিয়ে ঠোঁটে আলতো হাসি টেনে আফিম বলে ওঠে,
মনে রেখেছো দেখছি। রাখতেই হতো, যে কাণ্ড ঘটিয়েছিলেন। আর তুমি কি করেছিলে? এক ভ্রু উঁচু করে বলে ওঠে আফিম। ঠোঁটে একটা চোরা হাসি টেনে নাফিয়া বলে ওঠে। কি করেছিলাম? উত্তরে কিছু না বলে রাগে চোখে নাফিয়ার দিকে তাকালো আফিম। এমন রাগে চাহনিতে নাফিয়ার চোরা হাসি বিলীন হয়ে গেল। সে নিজের পক্ষে যুক্তি দাঁড় করাতে বলে ওঠে, আপনি বাধ্য করেছিলেন অমন বাজে কথার উত্তরে। যে কোনো মেয়ে অমনটাই করত। মাঝরাতে ঝড়ের মধ্যে নিস্তব্ধ রাস্তায় একা একটি বোরকা পরিহিত কোনো ভালো পরিবারের মেয়ে থাকে? জানি, মাঝরাতে বোরকা পরে পতিতারা রাস্তায় ঘুরে। আসলে সেদিন টিউশনি করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মনে পড়লো বাসায় কিছু বাজার করা দরকার, তাই বাসার পথ ছেড়ে বাজারের পথ ধরলাম। বাজার বাসা থেকে দূরেই ছিল। 9টায় বাজার শেষে যখন ফিরবো তখন ঘটলো আরেক বিপত্তি। জুতো ছিঁড়ে গেছিল। বাজার থেকে বেরিয়ে একটু সামনে গেলেই জামা কাপড় সহ জুতোর দোকান আসে, তাই জুতো কিনবার জন্য সেখানেই যাই। আমার আবার সহজে কিছু পছন্দ হয় না, তাই পুরো শোরুম খুঁজে খুঁজে অবশেষে মোটামুটি পছন্দের একটা জুতো কিনলাম। এগুলো করতেই 10টা বেজে গেল। তারপর বাড়ি ফেরার উদ্দেশ্যে শোরুম থেকে বেরোতেই খেয়াল করলাম ঝড়ের পূর্বাভাস। চটজলদি রিক্সার খোঁজে লেগে পড়লাম, কিন্তু ঝড় বৃষ্টির সময় সর্বদাই রিক্সার খোঁজ মেলে না, আর মিললেও তখন 20 টাকার ভাড়া 40 টাকা হয়ে যায়। সেদিন এমন হচ্ছিল, 1-2টা যা পেলাম তার ভাড়া শুনে আর উঠলাম না। রিক্সার খোঁজে সামনের দিকে অনেকটা এগিয়ে গিয়েও রিক্সা পেলাম না। অবশেষে হাঁটা ছাড়া উপায়ও ছিল না। এমন সময় নিজেই নিজেকে কঠিন কিছু গালি দিয়েছিলাম। কেন সেই 1-2টা রিক্সার কোনোটায় উঠে যায়নি। নাফিয়ার কথার উত্তরে আফিম বলে ওঠে, তোমার অমন কিপটামির জন্যেই তোমার সাথে আমার ওভাবে দেখা হয়, তাই দোষ সব তোমার। ওই কাজের পানিশমেন্ট এখন অবধি পাওনি তুমি। অনেক ছাড় দিয়ে দিয়েছে, এখন পানিশমেন্ট দেওয়ার পালা। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে নাফিয়া বলে ওঠে, আজ আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হলো আফিম, আর এই দিনে আপনি আমায় শাস্তি দিতে চাইছেন? চাইছি। এখন এই মুহূর্তে আমার যে গালে চট দিয়েছিলে সে গালে গুনে গুনে 100টি চুমু দিবে। বিস্মিত চোখে আফিমের দিকে তাকিয়ে নাফিয়া বলে ওঠে, এমন রাস্তার মাঝে দাঁড়িয়ে? ইয়া। অসম্ভব। ভেবে বলছো? একদম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, ঠিক আছে, আমি আগামীকালই আমার পিএ এরিনকে নিয়ে 7 দিনের জন্য বিজনেস ট্যুরে যাব। বাঙালি নারী আর যাই পারুক নিজের পুরুষের আশেপাশে অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না। নাফিয়ার ক্ষেত্রেও ব্যাপারটি ভিন্ন নয়। আফিমের কথায় মুহূর্তে রেগে গেল সে। রাগ দেখিয়ে বলে উঠল, খবরদার, এই কাজ করলে আপনার রক্ষা নেই। করবো যদি এই পানিশমেন্টটি স্বীকার না করো তবে। ব্যাপরোয়া সুরে কথাটি বলে ওঠে আফিম। কোনো উপায়ান্তর না পেয়ে নাফিয়া একটু একটু করে আফিমের অনেকটা কাছে চলে আসে। আলতো করে আফিমের গালে ঠোঁট ছোঁয়াতে আফিম নিজের চোখ জোড়া বুঝে নেয়। নাফিয়ার হৃদস্পন্দন বেশ অনেকটা বেড়ে গেছে, সেই সাথে লজ্জাও লাগছে তার। কিন্তু যত যাই হোক, নিজের বরকে তো অন্য নারীর সাথে দেখা সম্ভব নয়। গুনে গুনে আফিমের পুরো গালে 13টা চুমু খেয়ে নাফিয়া বলে উঠল, আর কত আফিম? 87টি। আর পারবো না। ঠিক আছে। এরিনের কথাটা সম্পূর্ণ হওয়ার আগে রাগে নাফিয়া উল্টো দিকে হাঁটা শুরু করলো। মজাটা যে অতিরিক্ত হয়ে গেছে তা বুঝতে পারলো আফিম। নাফিয়ার পেছন পেছন গিয়ে হাত ধরে একটানে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসলো। অতঃপর বলে ওঠে, কোথায় যাচ্ছ? যেখানে ইচ্ছে সেখানে। আপনি যান না এরিনের কাছে। সত্যি যাব? হ্যাঁ। ঠিক আছে। বলে নাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আফিম। রাস্তা ফাঁকা হয়, পুরো ফয়দা লুটছে সে। নাফিয়ার রাগে নিজেকে আফিমের বাহু বন্ধন হতে ছাড়াতে ব্যস্ত করে তবে ব্যর্থ হয়। আফিম বলে ওঠে, কি গন্ধ বাঁচা যাচ্ছে না। আফিমের কথায় নিজেকে ছাড়ানোর চেষ্টা থামিয়ে বলে ওঠে, কোনো গন্ধই তো নেই। কোনো কিছু পোড়ার ভীষণ গন্ধ পাচ্ছি। চলো সামনে এগোনো যাক। কফি হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে নাফিয়া। চোখ রাতের অন্ধকার আকাশের দিকে তাকালেও মনে ছেয়ে আছে দুশ্চিন্তা। নিজ শরীরের অঙ্গের ব্যথাটিকে জড়তার জন্য এতটা দিন অবহেলা করলেও ব্যাপারটি এখন বেশ ভাবাচ্ছে তাকে। কক্ষের বিছানাতে বসে ল্যাপটপে কাজ করছে আফিম। কক্ষ হতে বারান্দাটি ভালোভাবেই দেখা যায়। কাজের মাঝেই হঠাৎ আফিমের চোখ পড়ল নাফিয়ার দিকে। বাতাসে মেয়েটির কোমর অবধি লম্বা চুলগুলো উঠছে। পেছন থেকে নাফিয়াকে দেখতে বেশ মোহনীয় লাগছে। আফিম নিজের কোল হতে ল্যাপটপটি সরিয়ে বিছানায় রেখে
ধীর পায়ে এগিয়ে যায় বারান্দার উদ্দেশ্যে। হঠাৎ কোমরে অতি পরিচিত হাতদ্বয়ের স্পর্শ পেয়ে এক অদ্ভুত শিহরণে চোখজোড়া বুঝে নেয় নাফিয়া। আফিম নাফিয়ার ঘাড়ে আলতো একটা চুমু বসে মৃদু স্বরে বলে ওঠে। কিছু নিয়ে চিন্তিত? অবাক হয় নাফিয়া, লোকটা কিভাবে যে ওকে এতটা বুঝে তা বুঝে উঠতে পারে না সে। চোখ বুঝে রেখে আফিমের বুকে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। আফিম, আমার হয়তো ডাক্তার দেখানো প্রয়োজন। কথাটি কানে আসতেই ভ্রুজোড়া কুঁচকে নেয় আফিম। নাফিয়াকে নিজের দিকে ফিরিয়ে পা হতে মাথা অবধি চোখ বুলিয়ে নিয়ে বলে ওঠে। কি হয়েছে তোমার? আফিমের প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না নাফিয়া। কথাটি বলতে ভীষণ রকমের অস্বস্তি বোধ করছে সে। ঠিক তেমনই লজ্জা লাগছে তার। কথাটা কিভাবে বলবে বুঝতে না পেরে সে বলে উঠল। জানি না, ডাক্তার দেখালে জানতে পারবো। রোগের নাম জানতে চাইনি, লক্ষণ কি প্রকাশ পেয়েছে তা বলো। নাফিয়া বেশ বুঝতে পারছে কথাটা আফিমকে না বলা অবধি তার রেহাই মিলবে না। ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের একজন মহিলা ডাক্তারের চেম্বারে বসে আছে আফিম এবং নাফিয়া। উভয়ের হৃদয় ধুকপুক করছে। ভীত এবং চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছে তারা ডাক্তারের দিকে। কিছুটা সময় নিয়ে ডাক্তার সাহেবা বলে ওঠেন। আপনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মিসেস ইবনান। কথাটি শোনা মাত্র যেন নাফিয়ার হৃদস্পন্দন থেমে থেমে যাচ্ছে। সে ঠিক বুঝে উঠতে পারছে না এ কথার কি প্রতিক্রিয়া দেখাবে সে। কথাটি যেন কোনোভাবেই হজম করতে পারছে না নাফিয়া। কপালে বিন্দু বিন্দু ঘাম নিয়ে নাফিয়া একটু হাসার চেষ্টা করে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে ওঠে। এমন সামান্য লক্ষণ থেকে আমার ক্যান্সার কি করে হতে পারে? আপনি তো এখন অবধি কোনো পরীক্ষা করে দেখাননি। হতেও তো পারে, আপনি ভুল ভাবছেন। নাফিয়ার মনোভাব বুঝতে পেরে ডাক্তার সাহেবা কিছুটা সময় নিয়ে বলে ওঠে। আপনার অনুভূতিটা আমি বুঝতে পারছি মিসেস ইবনান। লক্ষণগুলো আপনি সামান্য বলছেন কারণ আপনার এ সম্পর্কে কোনো ধারণাই নেই। আসলে আমাদের বাঙালি সমাজে মেয়েরা এই অঙ্গ নিয়ে কথা বলতে ইতস্তত করে। সেখানে সচেতনতার সৃষ্টি হবে কোত্থেকে? আর মেয়েরা এ ব্যাপারে জানবে বা কোত্থেকে? তাও ডক্টর, আপনি আরেকটু পরীক্ষা করে দেখেন, অন্য কোনো রোগও তো হতে পারে। আমি 100% নিশ্চিত। ডাক্তারের কথার উত্তরে আর বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না নাফিয়া। সে সত্যি এমন রোগে আক্রান্ত? নিস্তেজ হয়ে নিজের দৃষ্টি মাটিতে আবদ্ধ করে নেয় সে। নিজেকে কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে তার। আফিম ডাক্তারের কথাটা শোনা মাত্রই যেন থমকে গেল। নাফিয়া এমন বড় একটা রোগে আক্রান্ত তা ভেবেই নিজের পুরো দুনিয়াটা অন্ধকার লাগছে তার কাছে। কিচ্ছু ভাবতে পারছে না সে। কেমন যেন ভয় কাজ করছে তার মাঝে। নাফিয়ার কিচ্ছুটি হতে দিতে চায় না আফিম, কারণ নাফিয়াকে হারানোর সামর্থ্য তো তার নেই। এই রোগ নিরাময়যোগ্য তো? এই প্রশ্নটি মাথায় আসতে আফিম ভীত ও চিন্তিত কণ্ঠে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে উঠল। এ রোগের চিকিৎসা আছে তো? ডাক্তার সাহেবা ঠোঁটে একটু হাসি নিয়ে বলে উঠলেন। আছে। দেখুন মিসেস ইবনান, ব্রেস্ট ক্যান্সারের কিছু লক্ষণ আছে, যেমন বুকে বা বগলে চাকার মতো কিছু অনুভব করা, বুকের চামড়ার রং পরিবর্তন হওয়া বা চামড়া মোটা হয়ে যাওয়া, কমলালেবুর খোসার মতো ইত্যাদি। এসব উপসর্গ আপনার ওয়াইফের মাঝে পরিলক্ষিত হয়েছে। আবার এই রোগ হওয়ার কারণ সময়ের মধ্যে আছে দেরি করে বিয়ে করা, শারীরিক পরিশ্রম কম করা, খাদ্য তালিকায় শাকসবজি কম থাকা, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া এবং পরিবারে ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকা। এসবও মিসেস ইবনানের মাঝে পরিলক্ষিত হয়। এসব তথ্য অনুযায়ী বলছি যে সে এই রোগে আক্রান্ত, কিন্তু চিকিৎসা দেওয়ার আগে কিছু টেস্ট করা আবশ্যক, যেমন ম্যামোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি, MRI, বায়োপসি। এই রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য তো? জি, শুরুর দিকে এলে 100% নিরাময়যোগ্য, কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেলে এ রোগের জন্য মৃত্যু পর্যন্ত হয়। মিসেস ইবনান যে শুরুর দিকে এসেছেন এমনটি নয়, তিনিও যথেষ্ট দেরি করে ফেলেছেন। এখন টেস্ট করে সার্জনের সাথে পরামর্শ করে চিকিৎসা আপনাদের জানানো হবে। হয় টিউমারের অংশটুকু কাটলেই এই রোগ হতে নিরাময় লাভ করবেন, না হয় পুরো এক পাশটি কেটে ফেলতে হবে। আফিম এতটুকুতে কিছুটা স্বস্তি পেয়েছে যে তার নাফিয়াকে হারাতে হবে না। কিন্তু এই রোগটির প্রভাবে নাফিয়া মানসিকভাবে কতটা ভেঙে পড়বে তা ঠিকই বুঝতে পারছে সে। বিষয়টা তার মানতেই কষ্ট হচ্ছে, সেখানে নাফিয়ার মনের হাল ঠিক কেমন তা কল্পনা করার সাহস করল না আফিম। নাফিয়াকে সে সামলাতে পারবে তো? নিজের অনুভূতিগুলোকে পাত্তা না দিয়ে সে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করে নাফিয়াকে সামলানোর জন্য।
ডাক্তার সাহেব আর স্বামী স্ত্রী উভয়ের নীরবতা দেখে বলে ওঠেন, বিষয়টিকে আপনারা স্বাভাবিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং প্রায় 7,500 মানুষ এই রোগে মারা যান। বেশিরভাগ নারীরা এই রোগে মারা যান তাদের অসচেতনতা এবং জড়তার জন্য। বাংলাদেশি নারীরা নিজেদের এই অঙ্গের নাম মুখে নিতেও যেখানে লজ্জাবোধ করে, সেখানে এই অঙ্গের কোনো সমস্যা নিয়ে অন্য কারোর সাথে আলাপ আলোচনা করা তো চিন্তাতেই আনা যায় না। ফলে এই রোগ সৃষ্টির একদম শেষের দিকে যখন তারা সহ্য করতে অক্ষম, ঠিক তখনই ডাক্তারের শরণাপন্ন হয়। কিন্তু তখন কিছু করার থাকে না এবং পরিণত হয় মৃত্যু। মিসেস ইবনান তো তাও সময় থাকতেই এসেছেন, তাই শুক্রিয়া করুন। ধন্যবাদ। বলে আর দেরি করে না আফিম। নাফিয়ার দিকে ফিরে তাকাতে হৃদয়ে মোচড় দিয়ে ওঠে তার। নিজের চেহারার পানে তাকানো যাচ্ছে না, দেখতেই কেমন অনুভূতি শূন্য লাগছে। আফিম নিজেকে সামলে নাফিয়ার কাঁধে হাত রেখে বলে উঠল, চলো উঠি। নাফিয়া আফিমের দিকে না তাকিয়ে ধীরে ধীরে উঠে হাঁটা আরম্ভ করলো। নাফিয়ার এমন অবস্থা আফিমকেও ভীষণ কষ্ট দিচ্ছে, কিন্তু তার তো শক্ত থাকতেই হবে তার প্রিয়ার জন্য। আফিম দেরি না করে নাফিয়ার পেছন পেছন যেয়ে নাফিয়ার হাতটি শক্ত করে নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে নেয়। এতেও নাফিয়ার উপর কোনো প্রভাব পড়ল না। মেয়েটির মাঝে যেন কোনো অনুভূতি কাজ করছে না। সকাল সকাল আফিম ও নাফিয়াকে হাসপাতালের উদ্দেশ্যে বেরোতে দেখে নিজেদের খুশি ধরে রাখতে পারছে না সানিয়া বেগম এবং দাদি। নতুন মেহমানের সুখবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে তারা। দুজনে মিলে তো এখন থেকে ভাবা শুরু করে দিয়েছে মেয়ে হলে কি নাম রাখবে আর ছেলে হলে কি নামে ডাকবে। সেই সাথে আরও অনেক জল্পনা কল্পনা করে ফেলেছেন দুই বউ শাশুড়ি মিলে। তাদের আর থর সইছে না, কখন আফিম ও নাফিয়া এসে তাদের সুখবর দেবে আর কখন তারা পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করবেন। অবশেষে অপেক্ষার প্রহরের রীতি টেনে আফিম ও নাফিয়া উভয়ে বাড়ি ফিরে আসলো। আফিমের আগেই নাফিয়া গৃহে প্রবেশ করলো। ড্রয়িং রুমেই বসেছিলেন সানিয়া বেগম তার ছেলে ও ছেলের বউয়ের অপেক্ষায়। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে তিনি দ্রুত পদে নাফিয়ার কাছে এসে বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করে উঠলেন, সুখবর তো? শাশুড়ির উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে তার মুখ পানে তাকালো নাফিয়া। তার আনন্দিত চেহারা যেন নাফিয়ার কষ্ট কয়েক শত গুণ বৃদ্ধি করে দিল। এতক্ষণ নিজেকে অনুভূতি শূন্য করে রাখলেও এখন আর নিজেকে অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না নাফিয়া। অনুভূতির প্রকাশ তার চোখেও ফুটে উঠল। চোখ দুটি ঝাপসা হতেই সে কিছু না বলে নিজের কক্ষের উদ্দেশ্যে দৌড়ে এগিয়ে গেল। এতক্ষণে আফিমও সেখানে উপস্থিত হয়। নাফিয়াকে দৌড়ে কক্ষের দিকে অগ্রসর হতে দেখে সেও নাফিয়ার পেছন পেছন দ্রুত পদে অগ্রসর হয়। আপনি দয়া করে কক্ষ ত্যাগ করুন আফিম, আমি একা থাকতে চাইছি। নিজের কান্না যথাসাধ্য আটকাবার চেষ্টা করে শান্ত কণ্ঠে কথাটি বলে নাফিয়া। অবাধ্য অশ্রুকণা গাল দিয়ে গড়িয়ে পড়ছে তার। আফিম অসহায় দৃষ্টিতে কিছুটা সময় নাফিয়ার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে নাফিয়ার দিকে এগিয়ে আসতে আরম্ভ করে। নাফিয়ার একদম কাছে এসে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে নাফিয়ার গাল বেয়ে পড়া চোখের অশ্রু স্পর্শ করে আফিম। চোখের পানি মুছে দিয়ে নাফিয়াকে এক টানি নিজের বুকে নিয়ে এসে বলে ওঠে, তুমি একা নাও, তাই একা ছাড়ার প্রশ্নে ওঠে না। কথাটি বলে একটু থামে আফিম। নাফিয়াকে বুকের মাঝে আঁকড়ে ধরে নিজের চোখ জোড়া বুঝে বলে ওঠে, তোমাকে শক্ত হতে হবে মিসেস আফিম ইবনান। এই রোগের আতঙ্কে ভেঙে পড়া চলবে না, বরং সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমি আছি তো প্রতিটি কদমে তোমার ঢাল হয়ে। আফিমের বুকের সাথে লেপ্টে নিজের ভেতরের অনুভূতিগুলোকে অশ্রুরূপে বিসর্জন দিয়ে নিজের ভেতরের কষ্টটাকে কিছুটা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে নাফিয়া। অনেকটা সময় এভাবেই চলার পর ধীরে ধীরে আফিমের বুকে উপর থেকে মাথাটা উঠায় সে। মৃদুস্বরে বলে ওঠে, এই রোগ আমার সৌন্দর্য কেড়ে নেবে আফিম। পারবে না এমনটি আপনি আমার মন রাখতে বলছেন, কিন্তু সত্যিটা এটাই। নাফিয়ার কথায় তাকে নিজের বাহু বন্ধনী হতে মুক্ত করে তার গাল আলতো করে দু হাতের মাঝে নিয়ে আফিম বলে ওঠে, তোমার সৌন্দর্য, তোমার ভাষা মায়াবী এই চোখ জোড়ায় খাড়া এই নাকটিতে এবং এই মুগ্ধ করা ঠোঁটে, যা প্রথম দেখাতেই আমাকে ঘায়েল করেছিল। সেই সাথে তোমার সবথেকে বড় সৌন্দর্য তোমার মানসিকতা, চিন্তাধারা এবং চারিত্রিক বৈশিষ্ট্য, যা প্রতিনিয়ত আমায় মুগ্ধ করে। এসবের মাঝে শরীরের সৌন্দর্য তো আকর্ষণ মাত্র, যা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। কান্নার বেগ বৃদ্ধি করে নাফিয়া বলে ওঠে, আপনি শুধুমাত্র আমার কষ্ট লাঘব করবার জন্যই এগুলো বলছেন আফিম, কিন্তু একটি মেয়ের শারীরিক সৌন্দর্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি। যে ব্যক্তিত্বের মুগ্ধতায় আটকে যায় তার কাছে রূপ মূল্যহীন। আমি তোমাতে মুগ্ধ মিসেস আফিম ইবনান, তোমার রূপে নয়, তাই তোমার শারীরিক সৌন্দর্য আমার কাছে গুরুত্বহীন। আপনি আমার সাথে সুখে থাকবেন না আফিম। তোমার উপস্থিতি আমার সুখ।
রাতে আমার বুকে তোমার অস্তিত্ব অনুভব করাটা আমার সুখ। অফিসের কাজ বেশি হলে রাত জেগে যখন কাজ করতে হয় তখন তুমিও রাত জেগে কাজে আমাকে সাহায্য করো। সে সময় তোমার মুখে বিন্দু বিন্দু ঘাম জমে। কাজের ফাঁকে ফাঁকে তোমার সেই রূপ দেখাটা আমার সুখ। বিষণ্ণ হয়ে কোথাও বসলেই যখন এক কাপ কফি হাতে আমায় কোম্পানি দিতে হুট করে চলে আসো, সেই সময়টুকু আমার সুখ। কাজের চাপে মাথা ব্যথা করলে যখন কিছু বলে ওঠার আগেই কপালে তোমার হাতের স্পর্শ পাই, ঠিক ওইটাই আমার সুখ। মাঝরাতে স্লো মিউজিকে যখন ড্যান্স করার ইচ্ছে হয় তখন তোমার সঙ্গটাই আমার সুখ। এমন আরও অসংখ্য সুখ শুধু তুমি আমায় দিতে সক্ষম, মিসেস আফিম ইবনান। কান্নার বেগ কমার জায়গায় আরও বেড়ে গেল নাফিয়ার। অসংখ্য অনুভূতিরা তার মনে এসে জায়গা করে নিচ্ছে। আফিমের উচ্চারিত প্রতিটি শব্দে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে তার। এতটা ভালোবাসা সে তার স্বামী হতে পাবে তা ভাবনাতীত ছিল তার। কিন্তু সে এটিও কোনোভাবে ভুলে যেতে পারছে না যে তার এই শারীরিক ত্রুটি কোনো সমস্যার বিষয় নয়। সারা জীবন নারীত্বে এই ত্রুটি নিয়েই কাটবে তার। এই ত্রুটি নিয়ে সে কোনো ক্রমে আফিমের যোগ্য নয়। তবে আফিম কেন থাকবে তার সাথে? আফিমের মতো এত সুন্দর ছেলে চাইলেই কোনো আগুন সুন্দরী মেয়েকে বউ বানিয়ে আনতে পারে। তাহলে আফিম কেন সারাটি জীবন তার সাথে কাটিয়ে সমঝোতা করে যাবে? এখন হয়তো আফিম আবেগের বসে এসব বলছে, কিন্তু কদিন পর হয়তো এই আবেগটা আর থাকবে না। তখন হয়তো সে নিজের জন্য সুন্দর কোনো মেয়েকে বাছাই করে নেবে। ঠিক তখন কোথায় যাবে নাফিয়া? কিভাবে মেনে নিবে সে সবটা? তখনের পাওয়া কষ্টটার থেকে এখনই আফিমকে ছেড়ে দেওয়াটাই উত্তম নয় কি? অল্প সময়ের মাঝে অনেকটা ভেবে নাফিয়া অশ্রুসিক্ত নয়নে আফিমের চোখে চোখ রেখে বলে উঠল, এসব আবেগে বলছেন আপনি? আমার উপর দয়া দেখাচ্ছেন? আপনার সেজন্য বলছেন? আমার অপারেশনের পর আমি কুৎসিত হয়ে যাব, তার আগে আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করুন। কথাটা শোনা মাত্রই যেন আফিমের মাথায় রক্ত উঠে গেল। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে চোখ জোড়া বুঝে নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে সে। মুহূর্তে ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে তার। আফিমের এমন রাগ 10 মাসেই প্রথম দেখল নাফিয়া। ভীষণ ভয় লাগছে তার আফিমের এমন রূপ। কথাটা বলা যে কতটা ভুল হয়েছে তা এখন বুঝতে পারছে নাফিয়া, কিন্তু তার কাছে তো কথাটা সঠিকই মনে হচ্ছে। নাফিয়ার মানসিক অবস্থার কথাটি ভেবে কিছুটা সময় নিয়ে আফিম নিজেকে শান্ত করার চেষ্টা করে। কিছুটা সময় চোখ বুজে থাকবার পর নিজের রাগটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো সে। অতঃপর চোখ মেলে নাফিয়ার দিকে তাকিয়ে সে বলে উঠল, একবার বলেছো, কিন্তু দ্বিতীয়বার সম্পর্ক ছিন্ন করার কথা মাথায় আনলেও মেরে এখানেই পুঁতে রেখে দিব। আফিম ইবনানের রাগ সম্বন্ধে তুমি এখনো অবগত নও। কথা বলার সময় আফিমের কণ্ঠস্বরও লাল হওয়া চোখ জোড়া দেখে ভয়ে মাথা নুইয়ে নেয় নাফিয়া। আখির জল যেন আজ তার ফুরোচ্ছেই না। আফিম কিছুটা সময় ক্রন্দনরত নাফিয়ার দিকে তাকিয়ে থাকে। নাফিয়ার চোখের অশ্রুগুলো আফিমের হৃদয়টাকে পোড়াচ্ছে ভীষণ। না পারছে সইতে আর না পারছে কষ্টটা দূর করতে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে তার। অসহায় দৃষ্টিতে কিছুটা সময় নাফিয়াকে দেখে নিয়ে আলতো পায়ে নাফিয়ার কাছে গিয়ে অনতিবিলম্বে নাফিয়াকে নিজের বুকে টেনে নেয় আফিম। মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তুমি বড্ড বেশি ভেবে এই বিষয়টিকে বড় বানিয়ে বেশি কষ্ট পাচ্ছ। তুমি আমার অর্ধাঙ্গিনী মিসেস আফিম ইবনান, অর্থাৎ আমার অর্ধেক অংশ। এখন আমার ডান হাতের একটি আঙ্গুলে যদি কোনো ত্রুটি হয় তাহলে কি আমি আমার পুরো ডান হাত পাশটি কেটে নিজের থেকে আলাদা করে ফেলবো? আর যদি এমনটি করি তাহলে আমি বেঁচে থাকতে পারবো? পারবো না। ঠিক তেমনই মিসেস আফিম ইবনানকে ছাড়া আফিম ইবনান বাঁচতে পারবে না। তুমি আমার কাছে এখন যেমন সুন্দর, মৃত্যুর আগ পর্যন্ত ঠিক এমন সুন্দরই থাকবে। আবেগ আপ্লুত হয়ে আফিমকে শক্ত করে জড়িয়ে ধরে নাফিয়া। একদিকে আফিমের মুখ হতে উচ্চারিত শব্দগুলো তাকে সুখানুভূতি দিচ্ছে, ভরসা দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে। ঠিক তেমনই তার রোগটিকেও সে ভুলতে পারছে না। কিন্তু এই মুহূর্তে সে এই রোগটি সম্পূর্ণরূপে ভুলে যেতে চাইছে। কারণ আফিমের হৃদস্পন্দনে সে নিজের জন্য এতটা ভালোবাসা খুঁজে পাচ্ছে যে পুরো দুনিয়াটা তার কাছে মিছে মনে হচ্ছে, এইসব রোগ অতি তুচ্ছ মনে হচ্ছে। আফিমের দাদির কক্ষে পাতানো সোফায় নাফিয়ার প্রেসক্রিপশন হাতে নিয়ে বসে আছেন সানিয়া বেগম। সম্পূর্ণ প্রেসক্রিপশনে চোখ বুলিয়ে নেবার পর তার আর বুঝতে বাকি রইল না যে রোগটির বিষয়ে। তিনি এখন এও বুঝতে পারছেন যে তখন নাফিয়ার অমন দৌড়ে নিজের কক্ষের উদ্দেশ্যে গমন করার কারণ কি ছিল। সানিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে তার শাশুড়িকে বলে উঠলেন, আম্মা, একটি বিষয় আপনাকে জানাতে চাইছি। নাফিয়ার বিষয়ে। জি। বেশ দুশ্চিন্তা হচ্ছে বৌমা। বলো তো কি হলো মেয়েটার? অমন কাঁদছিল কেন? ওর ওভাবে দৌড়ে কক্ষেও বা গেল কেন? ভীষণ মন খারাপ নিয়ে মৃদুস্বরে সানিয়া বেগম বলে উঠল, নাফিয়ার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বলে ধারণা করছে ডাক্তার। কি বলো? এই রোগের চিকিৎসা কি? এই রোগ শরীরে কতটা ছড়িয়ে পড়েছে সেটির উপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়। নাফিয়ার হয়তো অপারেশন করতে হবে।
হয় টিউমারটি কেটে ফেললেই রেহাই মিলবে, না হয় যে পাশে টিউমার হয়েছে সে পাশটি পুরোটাই কেটে ফেলতে হবে। কি? যদি এমনটি হয় তবে কি এমন একটি ত্রুটিপূর্ণ মেয়েটির সাথে সারাটি জীবন কাটাবে আমাদের আফিম? কি বলতে চাইছেন আম্মা? আয়নার সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। তাকে দেখতে কোনো আগুন সুন্দরীর মতো না লাগলেও সে যথেষ্ট সুন্দরী। কোমর অবধি লম্বা চুল তার। চুল বেশি ঘন না, আবার একদম পাতলাও না। তার এই ভাসা ভাসা চোখে গাঢ় কাজল লাগিয়ে কোমর অবধি লম্বা সোজা চুলগুলো ছেড়ে দিয়ে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে নাকি মারাত্মক লাগে। যে কেউ নাকি এই রূপের প্রেমে পড়তে বাধ্য। অবশ্য এ কথার প্রমাণও পেয়েছে সে। প্রথম যখন এভাবে আফিমের সামনে নিজেকে উপস্থাপন করেছিল, তখন আফিমের ন্যাশালো চাহনি বলে দিয়েছিল নাফিয়া এই রূপে কতটা মোহনীয়। আচ্ছা, অপারেশনের পরও কি তার এই রূপ, এই সৌন্দর্য, এই মোহনীয়তা থাকবে? অপারেশনের পর যখন তার শারীরিক পরিবর্তন আসবে, তখনও কি তার দিকে এতটা ন্যাশালো চাহনিতে তাকাবে আফিম? প্রতিটি মেয়েই আদুরে হয়। তার প্রিয় মানুষটির সামনে সে নিজেকে যথাসাধ্য সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। প্রিয় মানুষটির কাছ হতে নিজের সৌন্দর্যের বর্ণনা শুনতে পছন্দ করে, নিজের প্রশংসা শুনতে পছন্দ করে, প্রিয় মানুষটির চোখে নিজের প্রতি মুগ্ধতা দেখতে পছন্দ করে দুষ্টু মিষ্টি প্রেমময় আদর নিতে। নাফিয়াও এর বিপরীত নয়। সেও আফিমের চোখে নিজের জন্য এক রাস মুগ্ধতা দেখতে চায়। আফিমের সামনে নিজেকে যথাসাধ্য সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। কিন্তু তা কি আর সম্ভব হবে? সৌন্দর্য যেন মেয়েদের মনোবল বৃদ্ধি করে। একটা মেয়ে নিজেকে যখন সুন্দর ভাবে, তখন তার মাঝে এক আলাদা মনোবল তৈরি হয়। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে সুন্দর হিসেবে দেখে, তখন তাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি হয়। আবার এই সৌন্দর্যের অনুপস্থিতি একটি মেয়ের আত্মবিশ্বাস শূন্যে আনতে সক্ষম, তাদের মনোবল ভেঙে গুড়িয়ে দিতে সক্ষম। নাফিয়াও যেন ধীরে ধীরে নিজের মনোবল হারিয়ে ফেলছে। নিজের মাঝেই নিজে ভেঙে পড়ছে সে। নিজের আত্মবিশ্বাস ক্রমশ হারিয়ে ফেলছে সে। নিজেকে কেমন যেন নিজের কাছে ভালো লাগছে না তার। তোমাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। দাদির গম্ভীর কণ্ঠস্বরে এমন কথা শুনে কিছুটা চিন্তিত হয় আফিম। নাফিয়াকে নিজের বাহুডোর আটকে রাখা কালীন সময়ে একজন গৃহপরিচারিকা তাদের কক্ষের দরজায় কড়া নেড়ে আফিমকে খবর দিয়ে দাদি ডাকছে। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও নাফিয়াকে একা রেখে সে দাদির সাথে কথা বলবার জন্য দাদির কক্ষে আসলো। ভ্রুকুচকে দাদিকে উদ্দেশ্য করে আফিম বলে ওঠে, কি কথা? নাফিয়ার রোগ সম্বন্ধে ডাক্তার যা বলেছে তা তোমার মায়ের কাছে হতে শুনেছি। ডাক্তার সাহেব এই রোগ নিয়ে নিজের মন্তব্য ব্যক্ত করবার পূর্বে কি কিছু পরীক্ষা করেছেন? কোনো টেস্ট করা হয়নি, তবে ওকে আলাদা নিয়ে হয়তো ওর বুকে যে চাকার মতো অনুভব হয় সেটি পরীক্ষা করে দেখেছেন। সেই সাথে নাফিসার মেডিকেল রিপোর্ট চেক করেছিল এবং প্রয়োজনীয় সকল তথ্য নিয়েছেন। এই রোগের চিকিৎসা বলেনি, তাই তো? টেস্ট করবার পর জানাবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাদি বলে ওঠেন, যদি অপারেশনের মাধ্যমে পুরো পাশটি কাটতে হয় তবে? ওর সুস্থতাই আমার একমাত্র কামনা দাদি। দেখো আফিম, নিজের স্ত্রীর মন্দ সময়ে তার পাশে থাকা অবশ্যই একজন স্বামীর কর্তব্য। আর তুমি যেমন নাফিয়ার সাথে আছো, ঠিক তেমনি আমরাও নাফিয়ার সাথে আছি। ওর ভালোটাই আমাদের সবার কাম্য। মলিন চেহারা একটু হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, জানতাম। ধন্যবাদ দাদি, তবে কি আমি যেতে পারি? দাদিও নিজের ঠোঁটে একটু হাসি এনে বলে ওঠেন, আর একটু বসো। নাফিয়ার চিন্তায় দাদির কাছে দুদণ্ড বসাও বেশ কঠিন হয়ে পড়ছে আফিমের কাছে। তাও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আর স্থান ত্যাগ করলো না। দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাফিয়ার চিকিৎসায় কোনো ধরনের কমতি থাকুক তা আমি মোটেও চাচ্ছি না। ও সুস্থ হয়ে আমাদের মাঝেই থাকুক, এমনটাই চাচ্ছি আমি। কিন্তু একটি বিষয় যা এখন বলাটা সমুচিত কি নয় তা বুঝে উঠতে পারছি না। তুমি তো জানোই আমি নিজের মাঝে কথা দাবিয়ে রাখতে পারি না। তাই এখনই বলছি, আমি চাই না আমার পোতা এমন ত্রুটিযুক্ত মেয়ে নিয়ে পুরো জীবন পার করুক। ব্রুজুরা কুসকিয়ে আফিম বলে ওঠে, কি বলতে চাইছো? দ্বিতীয় বিয়ের। দাদির আর কিছু বলে ওঠার আগেই উঠে দাঁড়ায় আফিম। রাগে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। কিছু কঠিন শব্দ জিহ্বা অব্দি আসার পরও তা উচ্চারণ না করে নিজেকে সংযত করে সে বলে ওঠে, নাফিয়ার জায়গায় যদি আমি হতাম তাহলে এই পরামর্শ তুমি নাফিয়াকেও দিতে। স্বামী আর স্ত্রী এক নয় আফিম। মেয়েদের মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ে সংসার করতে হয়। তাহলে নাফিয়ার জায়গায় আফরিন হলে ওর স্বামীকে তুমি এই পরামর্শ দিতে? উত্তরে চুপ হয়ে যান দাদি। নিজের ছেলের মেয়ে সতীনের সংসার করবে এমনটা কখনোই সহ্য করতে পারবেন না তিনি। দাদির নীরবতা দেখে আফিম বলে ওঠে,
নারীরাই নারীদের শত্রু। আফরিনের বেলায় যা তোমার সহ্যের বাইরে, নাফিয়ার বেলায় তুমি তাই চাইছো। এ কেমন নীতি তোমার? আরেকটি কথা, যাকে তুমি ত্রুটিপূর্ণ বলেছ সে আমার অর্ধাঙ্গিনী, আর এই রোগ মোটেও তার ত্রুটি নয়। সে সুন্দর তার মনের সৌন্দর্যের জন্য। শরীরের সৌন্দর্য নিয়ে তো দেহ ব্যবসায়ীরা পড়ে থাকে। বলে আর দাঁড়ায় না আফিম, দ্রুত পদে কক্ষ ত্যাগ করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট কামড়ে চোখ জোড়া বুঝে একটু শব্দ করে কাঁদছে নাফিয়া। ঠিক এই মুহূর্তে কক্ষে প্রবেশ করলো একে তো দাদির কথায় রাগে ফুঁসছে সে, এর মাঝে নাফিয়াকে এভাবে কাঁদতে দেখে আরো রাগ বেড়ে যায় তার। দ্রুত পদে নাফিয়ার কাছে এগিয়ে গিয়ে নাফিয়ার বাম হাতটি ধরে এক হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে সে। এক হাতে কোমর আঁকড়ে ধরে অপর হাতে নাফিয়ার চুল মুঠো বন্দি করে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আফিম। আফিমের এমন কাজে চমকে যায় নাফিয়া, চোখ বড় বড় করে আফিমের দিকে তাকায় সে, কিন্তু আফিম চোখ বুঝে নিজের কাজে ব্যস্ত। সময়ের সাথে সাথে নিজের চোখ জোড়াও বুঝে নেয় নাফিয়া। ধীরে ধীরে আফিম নামক নেশালু ঘুরে প্রবেশ করতে আরম্ভ করে সে। নিজের দু হাত ধীরে ধীরে আফিমের মাথা অবধি নিয়ে আফিমের চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে সে। নাফিয়া পুরোপুরি শান্ত হতে তাকে ছেড়ে দেয় আফিম। একে অপরের কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তারা। আফিম আলতো করে নিজের দু হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাফিয়ার চোখের পানি মুছে নেয়। অতঃপর কিছুটা সময় উভয়ে চোখ বুজে কাটাবার পর আফিম চোখ মেলে তাকিয়ে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর যদি তোকে কাঁদতে দেখি জানে মেরে ফেলবো। চোখের পানি সহ্য করতে পারেন না তাহলে মারবেন কি করে? ঠোঁটে হাসি টেনে বলে ওঠে নাফিয়া। ওয়ানা সি হাউ? নাফিয়ার সম্মতি পেয়ে আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। সেই সাথে আর দেরি না করে নাফিয়ার গলার নিচের অংশটায় কামড় বসে দেয় সে। ব্যথায় শব্দ করে চেঁচিয়ে ওঠে নাফিয়া, কিন্তু আফিমের ছাড়ার নাম নেই। আফিমকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছে নাফিয়া। অবশেষে কিছুটা সময়ের মধ্যে আফিম নাফিয়াকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। ঠোঁটে তার এখনো বাঁকা হাসি ঝুলছে। আফিমের থেকে দৃষ্টি সরিয়ে আয়নায় নিজের ক্ষতটার দিকে দৃষ্টিপাত করে নাফিয়া। জায়গাটা লাল হয়ে দাঁতের দাগ বসে কিছুটা রক্ত বেরিয়ে এসেছে। সেই সাথে জায়গাটা ভীষণ জ্বলছে। রাগী দৃষ্টিতে আফিমের দিকে তাকিয়ে নাফিয়া বলে ওঠে, এই নিয়ে দ্বিতীয়বার আপনি আমায় এভাবে কামড়ালেন, নিজেকে কি ভ্যাম্পায়ার মনে হয় আপনার? ইয়েস, এভাবেই কামড়ে কামড়ে মারবো তোমায়। বলে চোখ মারে আফিম। আচ্ছা তাই, আজ এর শোধ আমি নিবই। বলে আফিমের দিকে এগিয়ে যায় নাফিয়া। এদিকে নাফিয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে দৌড়ে সরে যায় আফিম। আফিমের পেছন পেছন নাফিয়াও দৌড়াচ্ছে। পুরো রুমটায় গোল গোল কয়েকবার দৌড়াবার পরও নাফিয়া আফিমকে ধরতে সক্ষম হয় না। দৌড়ানোর মাঝে আফিমের কানে আসে আহ শব্দটি। পেছন ফিরে তাকাতে দেখে নাফিয়া বিছানায় বসে আছে। চেহারায় ব্যথা পাবার ছাপ প্রকাশ পাচ্ছে। আফিম দেরি না করে নাফিয়ার কাছে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। নাফিয়ার কাঁধে হাত রেখে বলে উঠল, আর ইউ ওকে মিসেস আফিম ইমরান? উত্তরে কিছু না বলে আফিমকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজে আফিমের উপর উঠে একটা শয়তানি হাসি দিয়ে নাফিয়া বলে ওঠে, এখন আপনাকে কে বাঁচাবে? কথাটি বলে আর সময় অপচয় করলো না নাফিয়া। আফিমের গলার নিচের অংশে দাঁত বসে দেয় সে। ফর্সা শরীরের কামড়ের জায়গাটা একদম লাল হয়ে গেছে। দাঁতের দাগ বসে কিছুটা রক্ত বেরিয়ে এসেছে সেটা থেকে। নাফিয়া জায়গাটায় চোখ বুলিয়ে ভ্রুকুচকে বলে ওঠে, এমন কামড়ে ব্যথা তো অনেক পাওয়ার কথা, সেখানে আপনি তো আহ শব্দটাও করেন না। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, এসব ইঁদুরের কামড়ে আফিম ইমরানের কিছুই হয় না। কি আমি ইঁদুর? কামড় তো তাই বলছে, ছোট ছোট দাঁত। বলেই ঠোঁট চেপে হাসে আফিম। রাগে নাফিয়া আবারও আফিমের বুকে কামড় বসাতে যায়, কিন্তু তার আগে আফিম তাকে বিছানায় ফেলে তার উপর ভর দিয়ে শুয়ে পড়ে। আচমকা আফিমের এমন কাজে হতবাক হয়ে যায় নাফিয়া। আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, এখন আপনাকে কে বাঁচাবে মিসেস আফিম ইমরান? নাফিয়া এর উত্তরে কিছু বলতে পারে না। এক দৃষ্টিতে আফিমের চোখের দিকে তাকিয়ে আছে সে। আফিমের চোখ ভীষণ মাদকতা দৃশ্যমান। আফিম তার নেশালো চাহনিতে কিছুটা সময় নাফিয়ার চোখে চোখ রেখে ধীরে ধীরে নাফিয়ার অনেকটা কাছে চলে আসে। চোখ জোড়া বুঝে নিয়ে নাফিয়ার গলায় মুখ ডুবায় সে। নাফিয়াও চোখ জোড়া বুঝে নিয়ে দু হাতে আফিমের চুল আঁকড়ে ধরে। ডাক্তারের বলা টেস্টগুলো করিয়ে হাসপাতাল হতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আফিম ও নাফিয়া। নাফিয়ার মন ভালো রবে না, এটাই স্বাভাবিক। গাড়ি চালানোর মাঝে নাফিয়াকে আর চোখে দেখে নিচ্ছে আফিম। মেয়েটি অন্য মনস্ক হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বিষয়টা ভালো লাগছে না আফিমের। প্রকৃতিপ্রেমী মানুষদের মন খারাপ, বিষণ্ণতা, কষ্টগুলো প্রকৃতির স্পর্শে এলে নিমিষে বিলীন হয়ে যায়। এরা প্রকৃতির মাঝে প্রশান্তি খুঁজে পায়। প্রকৃতি যেন এদের কষ্টগুলো শুষে নিজের মাঝে নিয়ে নেয় এবং তাদের অস্থির হৃদয়কে প্রশান্ত করে দেয়। নাফিয়া প্রকৃতি প্রেমীদের মধ্যে একজন। আফিম বিষয়টি জানে, তাই এই মুহূর্তে নাফিয়াকে প্রকৃতির সংস্পর্শে আনাটা সঠিক বলে মনে করছে সে। বাংলাদেশের রাজধানী ঢাকার একটা এলাকা হাতের ঝিল, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে।
এখানে একটা ঝিল রয়েছে এবং ঝিলের চারপাশ ঘিরে গাছপালা সহ রয়েছে বসার ব্যবস্থা। জায়গাটা ভীষণ রকমের সুন্দর। নাফিয়া নিজের ধ্যানে এতটাই মগ্ন ছিল যে সে খেয়ালই করেনি আফিম বাড়ির পথে না গিয়ে হাতির ঝিলে এসে পৌঁছেছে। গাড়ির ব্রেক কষতে ধ্যান ভাঙল তার। জায়গাটা অপরিচিত লাগায় ভ্রুজোড়া কুচকে আফিমকে জিজ্ঞেস করে ওঠে, কোথায় এসেছি? উত্তরে কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ে আফিম। আফিমকে নামতে দেখে নাফিয়াও গাড়ি হতে নেমে পড়ে। চারপাশটায় চোখ বোলাতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার। সে আফিমের কাছে এসে বলে ওঠে, এটা হাতির ঝিল? হুম। আমার ভীষণ পছন্দের জায়গা, কিন্তু কখনো সেভাবে আসা হয়নি। শুধু একবারই এসেছিলাম, তাও অনেক আগে। উত্তরে ঠোঁটে একটু হাসি টেনে নেয় আফিম। নাফিয়াও নিজের ঠোঁটে হাসি টেনে নিয়ে বলে ওঠে, ধন্যবাদ এতগুলা। ঠোঁটে হাসি বজায় রেখে আফিম বলে ওঠে, চলো ঝিলের কাছে যাওয়া যাক। দুজন হাতে হাত গুজে পাশাপাশি হাঁটছে। মৃদু বাতাসে সে ছুঁয়ে দিচ্ছে উভয়কে। নাফিয়া ঝিলের দিকে তাকিয়ে হেঁটে চলছে। ঝিলের বহমান পানি, কোলাহল মুক্ত পরিবেশ, মৃদু বাতাসে গাছের পাতাগুলো নাড়ার শব্দ ও সেই সাথে প্রিয় মানুষটির সঙ্গ, সবটাই খুব উপভোগ করছে সে। আফিমও এসব উপভোগ করছে। নাফিয়ার মুখ নেকাবে ঢাকা থাকলেও আফিম বেশ বুঝতে পারছে নাফিয়ার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে আছে। এই হাসিটির জন্যই তো সে অসাধ্যকে সাধন করবার সর্বোচ্চ প্রচেষ্টা করছিল। হাটের মাঝে আফিমের চোখ পড়ে একটা আইসক্রিমের ভ্যান গাড়ির দিকে। একটা লোক ভ্যানটি নিয়ে পথ চলছে। নাফিয়াকে দাঁড় করিয়ে সে ভ্যানটির দিকে এগিয়ে যায় আফিম। একটা কোন আইসক্রিম হাতে নিয়ে ফিরে আসে সে। আইসক্রিম দেখে নাফিয়ার ঠোঁটের হাসিটা প্রশস্ত হয়ে ওঠে। আফিম নাফিয়ার হাতে আইসক্রিমটি দিয়ে বলে ওঠে, ওই দিকটি গিয়ে বসি, ওখানে কোনো লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না। জি। অতঃপর দুজন গিয়ে বসে পড়ে। সামনে ঝিলের পানি দেখা যাচ্ছে, পেছনে এবং আশেপাশে গাছগাছালি। নাফিয়া নেকাব খুলে খাওয়া আরম্ভ করে, আর আফিম নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাকে। মেয়েটি বাচ্চাদের মতো খাচ্ছে। মুখে তো আইসক্রিম লেগেছেই, সেই সাথে নাকেও লাগিয়ে বসে আছে সে। এটি দেখে মৃদু হাসলো আফিম। আফিমের ঠোঁটে হাসি দেখে নাফিয়া জিজ্ঞেস করে ওঠে, হাসছেন কেন? দেখবা? নিজের পকেট হতে ফোন বের করে নাফিয়ার চেহারার অবস্থাটি ক্যামেরা বন্দি করে নেয় সে। ছবিটি নাফিয়াকে দেখাতে সে নিজের মুখটি মুছে নেওয়ার উদ্দেশ্যে হাত ওঠায়, কিন্তু আফিম তার হাতটা ধরে থামিয়ে দেয়। তুমি তো মজা করে আইসক্রিম খেলে, আমি খাবো না। আইসক্রিম তো একটিই কিনেছিলেন, তো কিভাবে খাবেন? আমারটা তো আমি খেয়ে নিয়েছি। দুঃখিত। মন খারাপ করে বলে নাফিয়া। ঠোঁটে হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, নো প্রবলেম। আফিমের চাহনি সুবিধে ঠেকছে না নাফিয়ার। আফিমের থেকে দৃষ্টি সরিয়ে আশপাশটা ভালোভাবে চোখ বুলিয়ে নেয় সে। এই জায়গায় ধারে কাছে মানুষ নেই বললেই চলে, যারা আছে তারা দূরেই, তো তাও বেশি মানুষই নেই। ঢোক গিলে আফিমের দিকে তাকিয়ে নাফিয়া বলে ওঠে, কি চাইছেন? কথায় সময় অপচয় না করে নাফিয়ার দিকে এগিয়ে যেতে আরম্ভ করে আফিম। একদম কাছে যেতেই চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া। আফিম আলতো করে নাফিয়ার নাকে লাগানো আইসক্রিম খেয়ে নেয়। সেই সাথে থুতনিও ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমগুলোও বাদ দেয় না সে। সূর্য ডুবে যাচ্ছে, আকাশ হলদে বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণের মাঝেই সূর্যমামা পুরোপুরি বিদায় জানাবে এবং আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। আফিমের কাঁধে মাথা রেখে সূর্যের ডুবে যাওয়ার সময়টা উপভোগ করছে নাফিয়া। আফিম এক হাতে নাফিয়াকে জড়িয়ে ধরে রেখেছে। উভয়ে অনেকটা সময় নীরবতা পালন করছে। অবশেষে নীরবতা কাটিয়ে আফিম বলে ওঠে, আই ওয়ান্ট টু প্রিপেয়ার ইউ ফর ওয়ান থিং। কোন বিষয়? ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, তুমি শিক্ষকতা করেছো, তাই নৈতিক জ্ঞান তোমার আছে। বলো তো, মানুষের বাহ্যিক সৌন্দর্য দিয়ে কাউকে বিচার করা বা তা নিয়ে মন্তব্য করাটা কতটুকু সঠিক? বিন্দু পরিমাণ সঠিক নয়। কারেক্ট। যদি কেউ কারো বাহ্যিক সৌন্দর্য নিয়ে বাজে মন্তব্য করে, তখন কি করা উচিত? সাধ্যে থাকলে উচিত জবাব দেওয়া উচিত, আর তা সম্ভব না হলে উপেক্ষা করা উচিত। অ্যাগেন কারেক্ট। আজ টেস্ট করিয়েছি, কাল বা পরশু ডাক্তার চিকিৎসা জানাবে। সার্জারি হলে প্রতিবেশীদের কানে যাবে। সেই সাথে তারা তাদের নোংরা মানসিকতার পরিচয় দিতেই পারে, কিন্তু এসব কিছুর কোনো প্রভাব তোমার উপর পড়তে দিবা না। এতটুকু বলে নাফিয়ার মাথা তার কাঁধ হতে উঠিয়ে দু হাতে নাফিয়ার গাল স্পর্শ করে আফিম বলে ওঠে, চিকিৎসা যাই হোক, তুমি এখন যেমন সুন্দর, পরেও ঠিক এমনই সুন্দর থাকবে। এই রোগ কোনো ত্রুটি নয়, আর রোগ তোমায় বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারবে না। আমি চাই তুমি নিজেকে ভালোবাসো, ঠিক যেমন তুমি আমাকে ভালোবাসো। আমার এক হাত বা পা যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তবে কি তুমি আমাকে অযোগ্য ভাববে? কখনোই না। জলজল করা চোখে আফিমের দিকে তাকিয়ে কথাটি বলে নাফিয়া। ঠিক তেমনই নিজেকে মূল্য দিতে শেখো। সাহসিকতার সাথে এই রোগ মোকাবেলা করো এবং সমাজের কিছু মানুষের নোংরা মানসিকতার বিপক্ষে দাঁড়াও। আমি সবসময় তোমার সাথে তোমার ঢাল হয়ে থাকবো, ইনশাআল্লাহ।
চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে আফিমের বুকে মুখ গুজে নেয় নাফিয়া। এই স্থানটি তার জন্য সব থেকে নিরাপদ ও পরম শান্তির। আপনার ঠোঁটের স্পর্শে এক অদ্ভুত সম্মোহীন শক্তি আছে আফিম। জিজ্ঞাসু দৃষ্টিতে নাফিয়ার দিকে তাকায় আফিম। ঠোঁটে একটু হাসি নিয়ে আলতো করে বৃদ্ধাঙ্গুল দ্বারা আফিমের ঠোঁট স্পর্শ করে নাফিয়া বলে ওঠে, এর স্পর্শ পুরো পৃথিবীটা ভুলিয়ে দেয়, সব কষ্ট ভুলিয়ে সুখের সমুদ্রে নিয়ে যায়। এই স্পর্শ আমার মাঝে সাহস যোগায়, আমার সব নিরাশা, সংকোচ, ভয় সব কিছু নিঃশেষ করে দেয়। আপনিহীনা কি করতাম আমি আফিম? চোখ জল জল করছে নাফিয়ার। এতটা সময় চুপচাপ নাফিয়ার চোখে চোখ রেখে তার উচ্চারিত প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনছিল আফিম। নাফিয়ার চোখ জোড়া জল জল করে উঠতেই নাফিয়ার কোমরে দু হাত আঁকড়ে ধরে নাফিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় সে। আফিমের এতটা কাছে যেতেই নিজের চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া। আফিম তার দু চোখের পাতায় আলতো করে দুটো চুমু বসিয়ে দেয়। তারপর আর দেরি করে না, নাফিয়ার উৎসদয় নিজের আয়ত্তে নিয়ে নেয়। একটু আগে রাত ঠিক 12টা, হসপিটালের বেডে ঘুমিয়ে আছে নাফিয়া। আফিম আলতো করে তার কপালে চুমু দিয়ে ডেকে ওঠে তাকে। আফিমের এক ডাকে ঘুম ভেঙে যায় তার। আলতো করে চোখ জোড়া মিলে তাকাতে আফিমকে নিজের অনেকটা কাছে আবিষ্কার করে সে। আফিম ঠোঁটে এক চিলতে হাসি বজায় রেখে নাফিয়াকে উঠে বসতে সাহায্য করে। আধশোয়া হয়ে বসে নিজের চারপাশে চোখ বুলিয়ে নিতে অবাক হয়ে যায় নাফিয়া। পুরো কক্ষটি হরেক কালারের মোমবাতি ও প্রদীপ দিয়ে সাজানো, সেই সাথে তাদের দুজনের অনেকগুলো ছবি পুরো কক্ষ জুড়ে ঝুলিয়ে রাখা হয়েছে। হঠাৎ এসবের কারণ বোধগম্য হচ্ছে না তার। জিজ্ঞাসু দৃষ্টিতে আফিমের দিকে তাকাতে আফিম মুচকি হেসে বলে ওঠে, আমাদের প্রথম দেখা হওয়ার আজ 1 বছর সম্পূর্ণ হলো মিসেস আফিম ইবনান। সেই সাথে এই রাতটি হসপিটালে তোমার শেষ রাত। আগামীকাল আমরা বাসায় ফিরবো। আফিমের কথায় ঠোঁটে বড় একটা হাসি ফুটিয়ে তোলে নাফিয়া। আলতো স্বরে বলে ওঠে, অনেক সুন্দর হয়েছে সাজানোটা আফিম, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আমাকে একটু উঠতে সাহায্য করুন তো, আমি আমাদের ছবিগুলো দেখতে চাই। আফিম কিছু না বলে নাফিয়াকে সাহায্য করলো। নাফিয়া পুরো ঘর ঘুরে ঘুরে সবগুলো ছবি দেখছে। প্রতিটি ছবিতে কত স্মৃতি, কত শত স্মৃতি মিশে আছে সব মনে পড়ছে তার। সেই সাথে ঠোঁটে ফুটে উঠেছে হাসি। সবগুলো ছবি দেখে নাফিয়া বলে ওঠে, হসপিটালে এগুলো কিভাবে করলেন? নিজ হাতে সব করেছি, তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছিলে। ডক্টর ঘুমের ওষুধ দিয়েছিল হয়তো। দু হাতে নাফিয়ার গাল স্পর্শ করে আফিম বলে ওঠে, ঘুমিয়েছিলে বলেই তো আমার জন্য সুবিধা হয়েছিল, না হয় সারপ্রাইজ দিতাম কি করে। উত্তরে একটু হাসে নাফিয়া। উইল ইউ ড্যান্স মিসেস আফিম ইবনান? উত্তরে একটু হেসে আফিমের কাঁধে এক হাত রেখে অপর হাত দিয়ে আফিমের হাতের আঙ্গুলে আঙ্গুল গুছে নেয় নাফিয়া। আফিম বাঁকা হেসে রিমোটের সাহায্যে লো ভলিউমের সাউন্ড বক্সে গান ছেড়ে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। গানের তালে তালে আলতো দুলতে শুরু করে তারা। উভয়ই ধীরে ধীরে ড্যান্সের স্টেপগুলো করছে, কারণ নাফিয়ার অপারেশন শেষ হয়েছে কেবল 3 সপ্তাহ সম্পূর্ণ হলো। ফজরের নামাজ কায়েম করেই নাফিয়ার বাবা মা অর্থাৎ অব্র সাহেব এবং নয়না বেগম বেরিয়ে পড়েন হসপিটালের উদ্দেশ্যে। প্রতিদিন এভাবে সকালে যান এবং বিকেলে বাড়ি ফেরেন তারা। আফিম থাকতে মেয়ের সেবা যত্ন করার সুযোগ তো তারা পান না, কিন্তু চোখের দেখা দেখে শান্তিটাই পাচ্ছেন। মেয়ের অপারেশনের দিন ঘন্টার পর ঘন্টা কেঁদে অতিরিক্ত দুশ্চিন্তা করে শরীর খারাপ করে ফেলেছিলেন নয়না বেগম। বাবা অব্র সাহেব চাপা স্বভাবের মানুষ, নিজের অনুভূতি প্রকাশ করেন না সহজে। তাই সংসার জীবনে নিজের স্বামীর চোখে শুধু তিনি 3 বারই জল দেখতে পেয়েছেন। প্রথম যখন নাফিয়াকে প্রথম কোলে নিয়েছেন অব্র সাহেব, দ্বিতীয় যখন অব্র সাহেবের মা মারা যান, এবং তৃতীয় নিজ কন্যার এমন অপারেশনে। অতঃপর অপারেশন সাকসেসফুল হওয়ার পর দুজনে যেন প্রাণ ফিরে পায়। নাফিয়ার রোগ ও চিকিৎসা জানবার পর বেশ দুশ্চিন্তা ঘিরে ধরেছিল দুজনকে। প্রথমত নাফিয়ার সুস্থতা, আর দ্বিতীয়ত নাফিয়ার সংসার টিকবে তো। কিন্তু অপারেশনের সময় থেকে এই 3 সপ্তাহ প্রতিদিন তারা হাসপাতালে নাফিয়াকে দেখতে গিয়ে প্রতিদিন নাফিয়ার প্রতি আফিমের ভালোবাসা দেখে মুগ্ধ হয় ও এক বুক প্রশান্তি নিয়ে বাড়ি ফেরেন। চেয়েছিলেন হসপিটালে নয়না বেগম থেকেই নাফিয়ার দেখাশোনা করবেন, কিন্তু তাদের মেয়ে জামাই নিজের বউয়ের পাশ ছাড়লে তো তার বউয়ের খেয়াল সে নিজেই রাখবে। অবশেষে তার জেদের কাছে হার মেনে নেন নয়না বেগম। এখন আর নাফিয়ার সংসার নিয়ে দুশ্চিন্তা হয় না অব্র সাহেব এবং নয়না বেগমের, বরং এ নিয়ে দুশ্চিন্তা হয় যে তারা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবে। প্রায় 1 মাস পর পুত্র ও পুত্রবধূ বাড়ি ফিরেছে। ভীষণ খুশি সানিয়া বেগম। গৃহ পরিচারিকাদেরকে নিয়ে পুরো ঘরটা চকচকিয়ে রেখেছেন।
সেই সাথে খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা করেছেন তিনি। তার এমন ব্যস্ততার মাঝে বাড়ির কলিং বেলটি বেজে উঠল। ঠোঁটে হাসি প্রশস্ত করে তিনি এগিয়ে যান দুয়ারের দিকে, এই ভেবে যে হয়তো আফিম ও নাফিয়া ফিরেছে, কিন্তু দরজা খুলতে দেখা পান পরিচিত কিছু প্রতিবেশীদের। ঠোঁটে তাও হাসি বজায় রেখে তাদের সোফায় বসতে বলে নাস্তার বিষয়াদির জন্য রান্নাঘরের দিকে যান সানিয়া বেগম। দাদি সোফায় মেহমানদের সাথে বসেন। একে অপরের খবর নেওয়ার পর্ব শেষ হতে প্রতিবেশীদের মাঝে একজন মহিলা বলে ওঠেন, তা শুনলাম নাফিয়ার অপারেশন হয়েছে। হ্যাঁ হয়েছে, অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। অপর একজন মহিলা মুখ কালো করে বলে ওঠেন, অপারেশনে পুরো এক পাশ কেটে ফেলা হয়েছে শুনলাম। এমন কথায় দাদিরও মন খারাপ হয়ে যায়। তিনি নিরাশ কণ্ঠে বলে ওঠেন, হ্যাঁ, আমাদের আফিম এত সুন্দর একটা ছেলে, কত মেয়ের মনে রাজ করে তার হিসেব আছে। অভিনয় জানলে চিত্রজগতেও রাজ করতে পারত। আমাদের এমন সোনার টুকরো ছেলে এমন একটা মেয়েকে নিয়ে জীবন কাটিয়ে দেবে। নিজের মনের কথা মতো কথা শুনে দাদির কণ্ঠে জোরালো হয়ে যায়। তিনি সাই দিয়ে বলে ওঠেন, এই বিষয়ে আফিমের সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু ছেলেটি কিছু বোঝার চেষ্টা করলে তো। কি যে বলেন খালাম্মা, বুঝবে না কেন? একবারে না বুঝলে বারবার বোঝাবেন। ও বাচ্চা ছেলে, ভালো মন্দের জ্ঞান ওর এখনো হয়নি। যখন হবে তখন আবার মেলা দেরি হয়ে যেতে পারে, তাই বড় হওয়ায় আপনাদের উচিত ওরে বোঝানো। কি বোঝাবে? দেখো বৌমা, এতদিন তো তোমরা সবাই আমাকে একা পেয়ে আমার কথা গায়ে লাগাওনি, কিন্তু এরাও আমার মতোই ভাবছে। ঠোঁটে হাসি টেনে সোফায় বসে পড়েন সানিয়া বেগম। শান্ত স্বরে বলে ওঠেন, মেয়েদের আপনারা কি ভাবেন, শোপিস নাকি ভোগের বস্তু? মেয়েদের দৈহিক রূপ নিয়ে সমাজের প্রতি মানুষের এত কেন চুলকানি? মেয়ে কালো হলে বা শ্যামলা বলে, খাটো হলে বা বেশি লম্বা হলে, মোটা হলে বা বেশি চিকন হলে, নাক বোচা হলে বা খাড়া হলে, সব কিছুতেই তো আপনাদের সমস্যা, সব কিছুতেই আপনাদের হাজারো মন্তব্য। কই ছেলেদের রূপ তো কেউ এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন না, তবে মেয়েদের রূপ নিয়ে কেন সবার এত মাথা ব্যথা? আজ একটু বলেই দিই, মেয়েরা কি আপনাদের কাছে শোপিস নাকি ভোগের বস্তু? এই কথার উত্তরে কেউ কিচ্ছুটি বলে না, সবাই চুপ করে আছে। সানিয়া বেগম আবারও বলে ওঠেন, মানুষকে মানুষ ভাবতে শিখুন। আমার পুত্রবধূ আমাদের ভালোবাসার পাত্রী, সে আমাদের ভালোবাসায় আগলে রাখবে, আমার পরিবারের খেয়াল রাখবে, যার জন্য সে পুরোপুরি যোগ্য। একটি রোগ তাকে অযোগ্য করেনি, তাই আফিমের দ্বিতীয় বিয়ে করানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আপা আপনি শুধু শুধুই আমাদের ভুল বুঝলেন। আমরা তো আফিমের ভালোর জন্যই বলছিলাম, কিন্তু আপনারা যদি না চান তবে সেটা আপনাদের ব্যাপার। উত্তরে রুক্ষ কিছু না বলে ঠোঁটে একটু হাসি নিয়ে সানিয়া বেগম বলে ওঠেন, ভুল বুঝে থাকলে দুঃখিত, তবে হ্যাঁ, যে রোগটির জন্য আপনারা একটি মেয়েকে ত্রুটিপূর্ণ বা অযোগ্য মনে করেন, সে রোগটি নিয়ে নিজে একটু সচেতন হয়ে নিন, কারণ রোগটি যে কোনো বয়সের মেয়েদের হতে পারে। অবশ্য 30-এর পর হবার সম্ভাবনা বেশি থাকে। সব মেয়ের উচিত প্রতিদিন নিজে নিজে পরীক্ষা করে দেখা যে তার বুকে কোনো চাকা মতো কিছু বিধে কিনা, বা কোনো ব্যথা সহ সেই জায়গায় কোনো পরিবর্তন দেখা যায় কিনা। আর হ্যাঁ, কোনো ধরনের লক্ষণ দেখা দিলে অনতিবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। উপস্থিত মহিলাগুলো ঠোঁটে একটু হাসি ফুটিয়ে বলে ওঠে, জি ধন্যবাদ, আমরা তবে আজ উঠি। সে কে, এসেছেন কিছু খেয়ে যান। না না আপা, আবার পরে আসবো বলেই সবাই বিদায় নেয়। পেছন হতে নাফিয়াকে জড়িয়ে ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে আফিম। আকাশপানে দৃষ্টি দুজনার। নীরবতার অনেকটা সময় কাটাবার পর নাফিয়া মৃদু স্বরে বলে ওঠে, শুনছেন? হুম। জানেন নেশা কি? হঠাৎ নাফিয়ার এমন প্রশ্নে অবাক হয় আফিম। এমন প্রশ্নের কারণ বোধগম্য হয় না তার। সন্দিহান কণ্ঠে বলে ওঠে, হুম। জানেন, নেশা সত্যিই খুব ভয়ঙ্কর। আসক্তি যদি তৃতীয় স্টেজে চলে যায় তাহলে মানুষ এটি ছাড়া বাঁচতেই পারে না। এটি সেবন করার ফলে তাদের মৃত্যু হবে জেনেও মানুষ এই নেশা ছাড়তে পারে না, কারণ এই নেশা মারাত্মক। নেশা ছাড়ার থেকে মানুষের কাছে মৃত্যুটা সহজ মনে হয়। এসব কথা বলে আফিমের দিকে ঘুরে দাঁড়ায় নাফিয়া। আফিমের চোখে চোখ রেখে সে বলে ওঠে, আমিও এক নেশায় আসক্ত। আফিম নামক নেশাতেই আসক্ত আমি, কারণ আফিম বড্ড নেশালো। এই নেশা এতটাই ভয়ঙ্কর যে আমার কাছে মরণ সহজ, কিন্তু আফিম বিনে একটি নিঃশ্বাস নেওয়া দুষ্কর। কথাটি বলে ঠোঁটে হাসি নিয়ে আফিমের বুকে মুখ লুকায় নাফিয়া। আফিমও প্রশান্তিময় একটা হাসি ঠোঁটে ফুটিয়ে নাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে।
অনেকটা সময় এভাবে পার হবার পর আফিম বলে ওঠে, চলো ঘুমাবে, এখনো পুরোপুরি সুস্থ হওনি, এত রাত পর্যন্ত জাগা যাবে না। আফিম, আপনি দিন দিন নিরামিষ হয়ে যাচ্ছেন। বিরক্তি নিয়ে বলে ওঠে নাফিয়া। কি? হ্যাঁ। আচ্ছা তাহলে কি আফিনকে আনার প্রক্রিয়া শুরু করব? আফিম, নাফিয়া ও আফিমের অংশ। ঠোঁটে হাসি ফুটিয়ে আবারও আফিমের বুকে মুখ গুজে নেয় আফিয়া। সালাম